আসসালামু আলাইকুম। অক্ষের পক্ষ থেকে আমি রাজিন আব্দুল্লাহ জিশান তোমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের সলিউশন নিয়ে আসলাম। তো তোমরাও আসলে কষ্ট করে পানি পার হয়ে এক্সাম হলে গিয়েছো এবং আমিও আসলে কষ্ট করে অনেক পানি পার করে আজকের স্টুডিওতে আসছি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। তোমাদের শিক্ষামন্ত্রী আসলে কি চায় বা ওনার হলো যে মানে এত কমপ্লেক্স চিন্তা করে সব কিছু কেন করা লাগবে আমি জানি না। তো তাই যাই হোক, তোমরা হলো যে কষ্ট করে এক্সাম দিছো। তো তোমাদের অনেকগুলো দুইটা কোশ্চেনে বেসিক্যালি আমি সবসময় খালি দেখতেছি ফেসবুকের পর পোস্ট আর পোস্ট। তো আমরা একটু সলিউশনে যাই, সবগুলো কোশ্চেন সলিউশন করাবো আমাদের পেজে। তোমরা প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস সলিউশনও পাবা এবং প্রত্যেকটা কোশ্চেনের এমসিকিউর সলিউশনটা পাবা। বাট আমি আমার ভিডিও লেকচারের পারপোজে 8টা কোশ্চেনের ঘ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এবং আমার কাছে যে উত্তরটা আমি রাফলি যেটা বের করছি ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং আমার কাছে ক্যালকুলেটর নাই, তো উত্তরটা যেটা আমার কাছে লেখা আছে ওই লেখাটা আর কি এখানে আমি করে দেবো, তোমরা উত্তরটা মিলিতে পারো। তো 1 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে কি 20 মিটার উঁচু দালানের ছাদ থেকে 180 গ্রাম ভরের টেনিস বলকে 65 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে নিক্ষেপ করা হলো। দালানের পাদদেশ হতে 25 মিটার দূরে একটি পুকুর রয়েছে, পুকুরটি 14 মিটার চওড়া। তো প্রশ্নটা যারা আমার সাজেশন ভিডিওটা দেখছিলাম ওদের কিন্তু বলেও দিছিলাম আই গেস যে বেগ রিলেটেড কিছু একটা গতে আসবে, তো এসে বসছে। তো আমরা একটু দেখি 0.7 সেকেন্ড পরে টেনিস বলটির ভরবেগ বের করতে বলছে। তাহলে 0.7 সেকেন্ড পরে টেনিস বলটির যদি ভরবেগ বের করতে বলে তাহলে আমাদের ভরবেগের ফর্মুলা কি? পি ইজ ইকোয়ালস টু এমভি। পি ইজ ইকোয়ালস টু এমভি। তাহলে এখানে কি আমাদের ভিটা যদি জানো, এম যদি জানো, তাহলে পি বের করতে পারবা। তো এমটা তো আমাদের বলাই আছে, ভিটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আমাদের সিনারিওটা কি ছিল একটু দেখো। সিনারিওটা ছিল এরকম যে আমাদের এরকম একটা 20 মিটার উঁচুর দালানের একটা ছাদ আছে। এই 20 মিটার উঁচু দালানের ছাদ থেকে, এই হলো আমাদের 20 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটা বস্তুকে এরকম আসে। সেই বস্তুটাকে আমাদের কিভাবে নিক্ষেপ করা হয়েছে? আনুভূমিকভাবে। তাহলে সেই বস্তুটাকে আমাদের আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আনুভূমিকভাবে যদি এরকম নিক্ষেপ করা হয়, ওকে, তাহলে সেই বস্তুটাকে এইরকমভাবে আমাদের আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে। সেটা কত ভেলোসিটি দিয়ে নিক্ষেপ করা হয়েছে? সেটা ভেলোসিটি ব্যবহার করা হয়েছে 65 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাইলে আমরা যারা প্রাসটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে পড়ছি যে সামথিং হাইট থেকে নিক্ষেপ, সামথিং হাইট থেকে উপরে নিক্ষেপ, সামথিং হাইট থেকে নিচে নিক্ষেপ, তারা এই জিনিসটা দেখলেই তাদের কিন্তু মাথায় চট করে সিদ্ধান্ত আসার কথা যে এখন আমি কোন ফর্মুলাটা আসলে ইউজ করব। তাইলে দেখো, তুমি যদি একদম এগুলো ওই কেস আকারে যদি ভাগ না করো তাহলে যে জিনিসটা হবে যে আমাদের এক্স এক্সিসের ভেলোসিটিটা কি? ভিএক্স ইজ ইকোয়ালস টু আমাদের 65। আমাদের ভিএক্স ইজ ইকোয়ালস টু 65 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে? ভিএক্স বলতে ভিএক্স নট। আর ওয়াই এক্সিসের ভেলোসিটিটা কি? ভিওয়াই নট। ভিওয়াই নট ইজ ইকোয়ালস টু আমাদের 0। ঠিক আছে? তাহলে এক্স এক্সিসের ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট থাকে প্রাসের ক্ষেত্রে। তাইলে 0.7 সেকেন্ড পরে তার এক্স এক্সিসের ভেলোসিটিটা 0.7 সেকেন্ড পরে তার এক্স এক্সিসের ভেলোসিটিটা এই 65ই থাকবে, মানে বেসিক্যালি 65 cos 0, তার মানে কি 65ই থাকবে। আর 0.7 সেকেন্ড পরে ওয়াই এক্সিসের ভেলোসিটিটা কত হবে? ভি ওয়াই ইজ ইকোয়ালস টু ইউ। ইউ এর মান কত? 0 প্লাস এটি। এটি এর মান কত? 9.8। 9.8 ইন্টু 0.7। ঠিক আছে? তো এই জিনিসটা করলে তুমি একটা ভ্যালু পাবা। ওকে, ভিওয়াইটা ক্যালকুলেট করলা। এখন এই ভিএক্স আর ভিওয়াই এর রেসপেক্টে কি তোমার একটা ভেলোসিটি থাকবে। তাহলে সেই ভেলোসিটিটার মান কত? ভি ইজ ইকোয়ালস টু রুট ওভার ভিএক্স এর স্কোয়ার যোগ ভিওয়াই এর স্কোয়ার। ভিওয়াই এর স্কোয়ার। তাহলে ভিএক্স এর স্কোয়ার ভিওয়াই এর স্কোয়ার করলে কি হবে? আমাদের একটা তুমি ভ্যালু পাবা। এই ভ্যালুটা পাওয়ার পর আমরা ভরবেগটা কিভাবে বের করব? ভরবেগ ইজ ইকোয়ালস টু এম ইন্টু ভি। ভরবেগ ইজ ইকোয়ালস টু এম ইন্টু ভি। তাহলে এম এর মানটা কত বলা আছে? আমাদের এম এর মানটা মনে হয় খুব সম্ভবত বলা আছে 180 গ্রাম ভরের বস্তু। তাহলে এম এর মানটা হবে কত? 180 ডিভাইডেড বাই 10 কিউব। আর ভি এর মানটা কত বলা আছে? ভি এর মানটা আমরা এখান থেকে পাইছি। তাহলে সেই ভি এর মানটা আমাদের ক্যালকুলেট করে বসাবা। তাহলে এইটা বসাইলে এতটুকু করলেই কিন্তু আমাদের গ নাম্বার অ্যান্সারটা আইসা পড়ে। তো আমি যে সলিউশনটা করছি সেই সলিউশনের যে ভ্যালুটা পাইছি সেইটা একটু আমি এখানে বসাই দিই। তো সেইটা বসাইলে আমাদের যে জিনিসটা আসবে ভিওয়াই এর মানটা আসবে 6.86 মিটার পার সেকেন্ড। আর রুট ওভার ভিএক্স স্কোয়ার ভিওয়াই স্কোয়ার করলে যে ভ্যালুটা আসবে সেটা আসছে
65.36। আমি একটু খুব রাশলি এই ভ্যালুগুলো ক্যালকুলেট করছি, আশা করি ভুল যায় না, বাট কোনো কিছু যদি ক্যালকুলেশনে আমার ভুল হয় সেটা তোমরা একটু কমেন্টে জানাও। আর পি ইজ ইকোয়ালস টু কি এমভি করার পর আমার ভ্যালুটা আসছে 11.76 কেজি মিটার পার সেকেন্ড। এই ইউনিটটা কিন্তু দিতে হবে, 11.76 কেজি মিটার পার সেকেন্ড। এই ইউনিট না দিলেও কিন্তু তোমাকে 1 মার্ক কাইটে দেবে। তাহলে এতটুকু ছিল আমাদের গ নাম্বার কোশ্চেন, খুব সিম্পল তাই না? ঘ নাম্বার কোশ্চেনে আমাদের প্রশ্নটা কি বলছে একটু দেখো। ঘ নাম্বার কোশ্চেনে আমাদের বলছে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়তে পারবে। তাহলে এইখানে যে জিনিসটা তোমাকে বলা আছে, জিনিসটা একটু যদি আমি ড্র করি, তাহলে এই হলো আমাদের 20 মিটার উঁচু একটা দালানের ছাদ। এই উঁচু দালানের ছাদের উপরে আমাদের একটা টেনিস বল আছে। সেই টেনিস বলটাকে আমরা 65 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 65 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আমরা আনুভূমিকভাবে নিক্ষেপ করছি। এখন আমাদের এখানে কিন্তু একটা ডাটা আছে উদ্দীপকে, একটু যদি দেখো ডাটাটা হলো যে পুকুরটা 14 মিটার চওড়া আর দালানের পাদদেশ হতে 25 মিটার দূরে একটা পুকুর আছে। দালানের পাদদেশ হতে 25 মিটার দূরে একটা পুকুর আছে, পুকুরটা 14 মিটার চওড়া। তাহলে জিনিসটা আমাদের যে কোশ্চেন 4 নাম্বারটা বলছে, 4 নাম্বার কোশ্চেনটা বলছে যে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়তে পারবে। ঠিক আছে, তাইলে এখন দেখো এইখান থেকে টেনিস বলটা তো একটা সময় এরকম করে যে এরকমভাবে পড়লো, তাই না? এরকম করে যে এরকমভাবে পড়লো। তাহলে এইরকমভাবে পড়লে একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের এখন লাল কালার যদি নেই, পুকুরটা আমাদের কথার কথা এই 25 মিটার চওড়া, মানে সরি 25 মিটার দূরে একটা পুকুর আছে এবং পুকুরটা আমাদের 14 মিটার চওড়া। পুকুরটা আমাদের কত? 14 মিটার চওড়া। 14 মিটার চওড়া মানে হয়তো এইখানে জিনিসটা যাবে। একটু জিনিসটা দেখো যে এই যে বলটা যে এই ভূমির যে পাদদেশ আছে, পাদদেশ থেকে পুকুরটা 25 মিটার দূরে আছে। ঠিক আছে, পুকুরটা 25 মিটার দূরে আছে এবং পুকুরটা কি 14 মিটার চওড়া। তাহলে এইখানে যদি পুকুরটার স্টার্টিং হয় 14 মিটার চওড়া গেলে এইখানে হয়তো শেষ হলো, এইখানে হয়তো শেষ হলো। এটা হলো আমাদের 14 মিটার। ঠিক আছে, তাহলে বলটা যদি আইসা, আমি এরকমভাবে বলি, বলটা যদি আইসা 25 মিটার থেকে 39 মিটারের মধ্যে পড়ে। 39 মিটারটা কোথা থেকে আসছে? 39 মিটারটা এই 25 যোগ 14 এই জিনিসটা করলে আমাদের 39 মিটার আসে। তো বলটা যদি যায় 25 থেকে 39 মিটারের মধ্যে পড়ে, তাইলেই কিন্তু সে পুকুরে পড়বে। তাহলে এমন একটা ভেলোসিটি তুমি বের করলা, এমন একটা ভেলোসিটি বের করলা যার ফলে বলটা এসে একদম জাস্ট 25-এ পড়ছে। বলটা আইসা একদম জাস্ট 25-এ পড়ছে। ওই ভেলোসিটিটা কি? তার সর্বনিম্ন মান। একটা ভেলোসিটি বের করলা জাস্ট আইসা 25-এ পড়ছে, ওই ভেলোসিটিটা কি? তার সর্বনিম্ন মান। আর একটু বেশি জোরে নিক্ষেপ করলা, বেশি জোরে নিক্ষেপ করার পর একদম 39 মিটার দূরে যায় পড়ছে, এই ভেলোসিটিটা কি? তার সর্বোচ্চ মান। তাহলে এই দুইটা ভেলোসিটির রেঞ্জটাই তোমাকে বলছে যে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়তে পারবে। তাহলে এমন একটা ভেলোসিটি বের করলা যেটা জাস্ট তোমার কি 25 মিটারে যায় পড়ছে, আর এমন একটা ভেলোসিটি বের করলা যেটা তোমার 39 মিটার দূরে যায় পড়ছে। তাহলে এই দুইটা ভেলোসিটির রেঞ্জটাই তোমার কাছে কোশ্চেনে আসলে চাইছে। তাহলে এটা কিভাবে করব? আমাদের যদি এরকম সামথিং হাইট থেকে উপরে কোনো একটা বস্তুকে যদি আমাদের মানে নিক্ষেপ করে ছেড়ে দেয় আনুভূমিকভাবে, তাহলে আমরা এইটা অন্তত জানি এস এক্স ইজ ইকুয়ালস টু ভিটি হয়। এস এস ইজ ইকুয়ালস টু ভিটি হয়। ভিটি বলতে কি? যে আনুভূমিক ভেলোসিটিতে তাকে নিক্ষেপ করা হয়েছে। আর এস ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার হয়। এস এক্স ইজ ইকুয়ালস টু ভিটি আর এস ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার হয়। তাহলে এইখান থেকে যদি টিটাকে ক্যালকুলেট করে এইখানে যদি তুমি বসাও, তাহলে এইখান থেকে টিটা কত আসে একটু দেখো তো। টিটা আসে √2 এস ওয়াই ডিভাইডেড বাই জি, √2 এস ওয়াই ডিভাইডেড বাই জি। তাহলে টি এর ভ্যালুটা যদি এইখানে বসাও তাহলে তোমার কি হয়? এস এক্স ইজ ইকুয়ালস টু ভি ইন্টু √2 এস ওয়াই বাই জি। তাহলে এস ওয়াইয়ের ভ্যালুটা তো প্রত্যেকবারই আমাদের এই যে যে হাইটটাতে উপরে উঠে রয়েছে, আই গেস সেই হাইটটা বলা ছিল 20 মিটার, তাই না? 20 মিটার উপরে সে উঠে বসে রয়েছে, তাহলে এস ওয়াইয়ের ভ্যালুটা তো 20 মিটার, তাই না?
SOI এর ভ্যালুটা আমাদের কত 20 মিটার। ওকে, তাইলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে SOI এর ভ্যালুটা আমাদের কত 20 মিটার, 20 মিটার। জি এর ভ্যালুটা কত আমাদের 9.8, জি এর ভ্যালুটা কত আমাদের 9.8। আর SX এর ভ্যালুটা আমরা দুইটা কেস হবে, একটা কেসে SX এর ভ্যালুটা হলো 25 মিটার, আরেকটা কেসে SX এর ভ্যালুটা হলো 39 মিটার, 39 মিটার। তাহলে এই 25 আর 39 ধরা তুমি ভি এর বেসিক্যালি দুইটা ভ্যালু পাবা, ভি এর বেসিক্যালি দুইটা ভ্যালু পাবা। তাহলে সেই দুইটা ভ্যালু কত কত হবে একটু দেখো। আমি যদি ক্যালকুলেট করি ভি মিনিমাম যখন ধরবা, ভি মিনিমাম ধরার সময় আমাদের এসএক্স এর ভ্যালুটা বসাইতে হবে 25 মিটার। তাহলে সেই জিনিসটা করলে একটা ভি মিনিমাম পাবা। আর যখন ভি ম্যাক্সিমাম ধরবা তখন আমাদের এসএক্স এর ভ্যালুটা বসাইতে হবে এসএক্স এর ভ্যালুটা বসাইতে হবে কত 39, এবং এখান থেকে ভি ম্যাক্সটাকে তুমি ক্যালকুলেট করতে পারবা একটা ভ্যালু। তাহলে এই জিনিসটা বসানোর পরে যত ভ্যালু আসে সেটা আমি যদি একটু এখানে বসায় দিই, সেটা হলো ভি মিনিমাম আসে 12.38 আর ভি ম্যাক্সিমাম আসে 19.31 মিটার পার সেকেন্ড। ইউনিট কিন্তু মাস্ট, ইউনিট না যে দিয়ে আসো নয় তার কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তাহলে এইটাই ছিল আমাদের ঘ নাম্বার কোশ্চেন। খুব সিম্পল একটা কোশ্চেনই আসলে দিছে, এবং আমি যে সাজেশনটা বলছি বেগ বের করা এবং প্রাসের বিভিন্ন কেসগুলো একটু দেখে যাও, তাইলেই হবে, ওই জিনিসটাই কিন্তু একদম দিয়ে দিছে, একদম 100% কমন। তাহলে পরের প্রশ্নটাতে একটু আমরা যাই। পরের প্রশ্নটা কি বলছে যে একটা সিলিন্ডারের নিরেট সিলিন্ডারের দৈর্ঘ্য হলো 160 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যটা বলা আছে তোমার কত 160 সেন্টিমিটার। ব্যাসার্ধ বলা আছে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বলা আছে আমাদের 20 সেন্টিমিটার। এবি সিলিন্ডারের কেন্দ্রগামী লম্ব অক্ষ এবি, ঠিক আছে। তাহলে এই অক্ষটা হলো কি কেন্দ্রগামী লম্ব অক্ষ। এবি ও সিডি পরস্পর সমান্তরালে আছে। তাহলে এবি আর সিডি পরস্পর সমান্তরাল। সিলিন্ডারটি সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার ঘোরানো হলো। পরবর্তীতে সিলিন্ডারটিকে গলিয়ে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং সমভরের একটি বৃত্তাকার চাকতিকে বানিয়ে তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হয়েছে। ভালো কথা, পুরো স্টেটমেন্ট দিয়ে দিছে। এখন আমি একটু গ নাম্বারে যাই। গ নাম্বারে বলছে উদ্দীপকে সিডি অংশের সাপেক্ষে সিলিন্ডারটির জড়তার ভ্রামক কত, ঠিক আছে। তাহলে এইখানে যে জিনিসটা সেটা হলো ওকে, তাহলে আমাদের এই একটা সিলিন্ডার আছে, আচ্ছা এটা না হাতি আঁকি। এই আমাদের একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটির কেন্দ্রগামী লম্ব অক্ষ আছে এবি, এ আর বি, আর এইখানে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে প্যারারেল করে এখানে আমাদের আছে সি আর ডি, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস একটু দেখো যে কেন্দ্রগামী যে লম্ব অক্ষ এইটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি তোমরা জানো কত হয়? এইটার সাপেক্ষে কিন্তু এবি এক্সিসের সাপেক্ষে আই এবি জড়তার ভ্রামকটা আসে এম ইন্টু L²/12 প্লাস R²/4। এইটা কি তোমরা জানো কিনা? এই জিনিসটা না জানলেও তুমি কিন্তু বের করতে পারবে। এই জিনিসটা কিভাবে বের করা যায়? এই জিনিসটা বের করা যায় লম্ব অক্ষ উপপাদ্য সাহায্য নিয়ে কিন্তু এটা বের করা যায়, ঠিক আছে। m ইন্টু L²/12 প্লাস R²/4 এই ভ্যালুটা কিন্তু তোমরা লম্ব অক্ষের সাপেক্ষে বের করে ফেলতে পারো। তাহলে এই জিনিসটা যদি তুমি জানো, আচ্ছা এইটা যদি তোমার মনে হয় যে তুমি না জানো তাহলে কিভাবে বের করতে, ওইটা একটু হালকা যদি বলি। একটা যদি সিলিন্ডার বা এরকম এটাকে যদি একটা দণ্ড চিন্তা করো, দণ্ডের
এক্স এক্সিসের ইটা তো জানো যে L²/12 m L²/12 মানে কেন্দ্রগামী, যে আমরা যদি একটা দণ্ড থাকে, দণ্ডের এই অক্ষের সাপেক্ষে কত m L²/12, ঠিক আছে। আর এই অক্ষেরটা কত, এই অক্ষেরটা m R²/4, m R²/4, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে আমাদের এই ফর্মুলাটা আসলে আসে লম্ব অক্ষ উপপাদ্য থেকে, ঠিক আছে। তাহলে তাহলে এই ভ্যালু, এই সূত্রটা তুমি জানো, যদি নাও জানো তাহলে লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্যে এটা আর কি প্রমাণ করা যায়। তো পরীক্ষা হলে আসলে এই জিনিসটা তুমি জানো, এটা ধরে আর কি সাররা দিছে, নাহলে পরীক্ষার হলে তো আর কি এটা তো প্রমাণ করে তুমি আসবে না, তাই না। তাহলে এখন দেখো এই জিনিসটা যদি জানো IAB, তাহলে তুমি এখন সমান্তরাল এক্সিস উপপাদ্য দিলেই তুমি সিডিটা পাওয়া যাবা। তো সমান্তরাল এক্সিস উপপাদ্যটা কি হবে, I = IAB প্লাস MH², IAB প্লাস MH²। তো এইখানে এইচ এর ভ্যালুটা কত একটু দেখো, এইচ এর ভ্যালুটা হলো এই ডিস্টেন্সটা হলো এইচ এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের কত আসে কোশ্চেনে একটু আমরা দেখি। কোশ্চেনে এই ডিস্টেন্সটা বলা আছে 60 সেন্টিমিটার, ঠিক আছে। আর এম এর মান বলা আছে কত 2 কেজি, আবার আর এর মান বলা আছে কত 20 সেন্টিমিটার। তাহলে এই জিনিসগুলো যদি আমি একটু এখানে বসাই, তাহলে আমি একটু লেখা দিই কোন জায়গায় কোন ভ্যালুগুলো হবে। আর এর ভ্যালুটা হবে আমাদের 20 সেন্টিমিটার, 20/100, ঠিক আছে। এল এর ভ্যালুটা ভুলে গেলাম, এইচ এর ভ্যালুটা কত আছে 60 সেন্টিমিটার, তাহলে এইচ এর ভ্যালুটা 60/100, ওকে। আর এম এর ভ্যালুটা বলা আছে 2 কেজি, এম এর ভ্যালুটা বলা আছে কোশ্চেনে 2 কেজি, ওকে। আর এল এর ভ্যালুটা কত বলা আছে একটু দেখি তো, এল এর ভ্যালুটা বলা আছে 160 সেন্টিমিটার, টোটাল লেন্থটা হলো 160 সেন্টিমিটার। তার মানে এল এর ভ্যালুটা হলো 160/100, ওকে। এই জিনিসগুলো বসালে IAB পাওয়া যাবা, IAB পাইলে MH² যদি করো তাহলে তুমি IO পেয়ে যাবা। তো আমি যে রাফে যে অ্যান্সারটা বের করেছিলাম ওইটা একটু এখানে লিখে দিই, যাতে তোমরা ভ্যালুটা মিলিয়ে নিতে পারো। যারা পরীক্ষা দিছো অনেকে থাকে যে আমার অঙ্কটা ভ্যালুটা মিলছে কিনা সেটা একটু দেখি। তাহলে সেই ভ্যালুটা আসে 1.167 কেজি মিটার স্কোয়ার, 1.167 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ঘ নাম্বারে চলে যাই। খুব সিম্পল একটা ম্যাথ দিছে, জাস্ট এখানে ঝামেলাটা হলো কি, অনেকে কিন্তু এই ফর্মুলাটা জানে না, তারা কিন্তু ঝামেলায় পড়বে। ঘ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপকের সিলিন্ডারটির ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তির 5 গুণ হবে কিনা। সিলিন্ডারটার ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তির 5 গুণ হবে কিনা। তো আমরা একটু স্টেটমেন্টটা পড়ি। প্রথমের স্টেটমেন্টটা যেটা বলছে সেটা হলো যে সিলিন্ডারটাকে সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার ঘোরানো হলো। তাহলে মিনিটে 120 বার ঘোরানো হলে তুমি কিন্তু এখান থেকে ওমেগার ভ্যালুটা বের করতে পারো না। ওমেগা মানে কি, টোয়াইস পাই 120/60, ঠিক আছে। এটা রেডিয়ান পার সেকেন্ড না, রেড পার সেকেন্ডে যদি নাও তো মিনিটে 120 বার ঘুরানো মানে কি টোয়াইস পাই ইন্টু 120/60, ওকে। তাহলে তুমি এইটাতে ঘুরানো হয়েছে, ভালো কথা। পরবর্তীতে সিলিন্ডারটিকে ঘুরিয়ে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং সমভরের, এত ব্যাসার্ধের এবং সমভরের একটি বৃত্তাকার চাকতি বানাইয়ে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একইভাবে ঘুরানো হইল, ঠিক আছে। তাহলে সিম্পল ঘ নাম্বারটা সিম্পল একটা ম্যাথ। সিম্পল ম্যাথের মধ্যে যে ঝামেলাটা করা লাগতো সেটা তুমি গতেই করে আসছো, যে সিলিন্ডারটার মানে বেসিক্যালি আমাদের কি বলছে, ঘূর্ণন গতিশক্তি 5 গুণ হবে কিনা। তাহলে আমরা ঘূর্ণন গতিশক্তিটা কিভাবে বের করি ভাইয়া, ঘূর্ণন গতিশক্তি বের করি EK = ½ I ওমেগা স্কোয়ার দিয়ে। ঘূর্ণন গতিশক্তি মানে কি, EK = ½ I ওমেগা স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, সিম্পলি সিলিন্ডারের জন্য একটা ইকে বের করব আর তোমার চাকতির জন্য একটা ইকে বের করব। তাহলে সিলিন্ডারেরটা যদি আমরা করতে যাই, তাহলে সিলিন্ডারের জন্য ইকেটা হবে কি, EK = ½ ইন্টু আই এর মান কত সিলিন্ডারের, আমরা অলরেডি গত বের করছি 1.167, আই এর মানটা কত 1.167 ইন্টু ওমেগার মানটা কত, একটু আগে কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি। ওমেগার মানটা টোয়াইস পাই ইন্টু 120/60, এই জিনিসটার হোল স্কোয়ার। তাহলে এইটা করলে কি তুমি সিলিন্ডারটার ভ্যালুটা পাওয়া যাবা।
আবার তুমি যদি চাকতিরটা বের করতে চাও, চাকতির ইকে ইজ ইকুয়ালস টু কী হবে, এটাও হাফ আই ইন্টু আই এর মানটা কত, চাকতির জন্য আই এর মান কি, চাকতির জন্য যদি কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তুমি ঘোরাও তাইলে আমাদের যে ফর্মুলাটা হবে সেটা হলো এম আর স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, এটা হলো চাকতির আয়ের মান। আর ওইখানেও সেম ভেলোসিটিতে ঘুরাইতে আছে, তার মানে কি টোয়াইস পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 60 স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো এম এর মানটা কত, চাকতির এম এর মানটা হলো সিলিন্ডারের এম এর মানের সমান, মানে কি চাকতিটাও আমাদের 2 কেজি, চাকতিটাও আমাদের 2 কেজি। চাকতির আর এর মানটা কত, খুব সম্ভবত মনে পড়তেছে 30 সেন্টিমিটার বলছিল, হ্যাঁ 30 সেন্টিমিটার ব্যাসার্ধের চাকতি করা হয়েছে। তাহলে চাকতির আর এর মানটা কত, 30 সেন্টিমিটার। চাকতির আর হইল 30 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। আর বাকি সব কিছু দেওয়া আছে, এইটা বের করে তুমি চাকতির শক্তিটা বের করবা। তো আমি যদি দুইটা অ্যান্সার একটু লিখে দিই, দুইটা অ্যান্সার আমাদের আসে, সিলিন্ডারটার আসে 92.11, 92.11। এইটা কিন্তু আমি খুব ফাস্টলি সমাধান করে তোমাকে দেখাইতেছি। আই গেস ক্যালকুলেশনে ভুল হয় না, বাট খুব প্যানিক করো না যদি কোনো একটা আমার মিস্টেক হয়ে যায়। এরপরে চাকতিরটা আসে 7.11, 7.11। তার ফলে দুইটা কিন্তু আমাদের সমান আসে নাই, তাই না, দুইটা ভ্যালু আমাদের সমান আসে নাই। তার মানে কি 5 গুণ, মানে সমান কি 5 গুণ কিন্তু হয় না, এটার কিন্তু 5 গুণ হইলো সিলিন্ডারেরটা না। তো এতটুকুই আমাদের ঘ নাম্বার ম্যাথ, ঠিক আছে। তাহলে আই গেস এইটা হলো যারা টাচ করছো তারা হয়তো এই সূত্রটা জানতা, তাই করতে পারছো, আর যারা এই সূত্র জানো না তাদের এটা ধরার দরকারই নেই। তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেনে আসা পড়ি। তাই 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, 2500 কেজি ভরের একটি বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করার জন্য একে ভূপৃষ্ঠ হতে এত কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলো, অতঃপর এতে প্রয়োজনীয় গতিশক্তি সরবরাহ করা হলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত আর এত। 2500 কেজি ভরের একটি বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করার জন্য ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছে, ঠিক আছে। তারপর একে প্রয়োজনীয় গতিশক্তি সরবরাহ করা হয়েছে, ভালো কথা। গ নাম্বার কোশ্চেন বলছে উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতায় নিতে কৃত কাজ, উপগ্রহটিকে কি উল্লেখিত উচ্চতায় নিতে তোমার কতটুকু কাজ করতে হবে, তাই না। তাহলে এখন একটা জিনিস একটু দেখো, এই ফর্মুলা অনেকে মুখস্থ রাখে, আমি যখন ছোটবেলা ছিলাম তখন আমিও মুখস্থ রাখছি আসলে। আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি। তো এই হলো ধর আমাদের পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর সেন্টার থেকে পৃষ্ঠের উপরে একটা বস্তু আছে। তো এই বস্তুটাকে তুমি কোথায় নিয়ে গেছো, এই বস্তুটাকে তুমি একটা সামথিং হাইট উপরে নিয়ে গেছো, এই বস্তুটাকে একটা সামথিং হাইট উপরে নিয়ে গেছো, তাকে কি করার জন্য, কৃত্রিম উপগ্রহ বানানোর জন্য। তাইলে এইটাকে আমি ধরলাম পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এই লেনটাকে আমি ধরলাম সে তাকে আর প্লাস এইচ উচ্চতায় নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আর প্লাস এইচ উচ্চতায় যদি তাকে নিয়ে যাও এবার, তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, কতটুক কাজ করতে হয়েছে, যে একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল পৃথিবী থেকে, এই উচ্চতা থেকে তাকে আরেকটা সামথিং হাইট উচ্চতায় নিয়ে গেছে, তাকে কত গতিশক্তি আমাদের দিতে হয়েছে, এইটাই তো তোমার কাছে কোশ্চেন, তাই না। তাহলে দেখো বস্তুটা যখন এই জায়গাটাতে ছিল, বস্তুটা যখন ওই জায়গাতে ছিল, তখন তার বিভব শক্তির মান কত, তখন তার বিভব শক্তির মান হইল মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ আর, ওকে। এটা কি তার বিভব শক্তি, মানে আমরা যেটা এমজিএস আকারে ই করি যে ইটা, ওইটা হলো যে এইটা, তাহলে মাইনাস জি এম এম বাই আর। এবং এই পয়েন্টে কি তাকে একটা গতিশক্তি দিতে হয়েছে যাতে সে এইচ উচ্চতায় ওঠে, তাহলে ওই পয়েন্টে তার আরেকটা শক্তি আছে কি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এরপর যখন তাকে এই পয়েন্টে নিয়ে গেছো, ওই পয়েন্টে নেওয়ার পরে তার একটা কি বিভব শক্তি থাকবে, এবং ওই পয়েন্টে যাওয়ার পর তার গতিশক্তিটা আমরা ধরে নিছি শূন্য, কারণ কি এইখানে একটা ভেলোসিটি দিছি, এইরকম উঠতে উঠতে ভেলোসিটিটার জন্য এই পয়েন্টে গেছে, এরপরে কি তার গতিশক্তিটা জিরো হয়ে গেছে। তাহলে ওই পয়েন্টে তার বিভব শক্তির মান হবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, ওকে।
আর প্লাস এইচ। তাহলে এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে এই পয়েন্টের যে শক্তি আর এই পয়েন্টের যে শক্তি, এই দুইটা শক্তি আসলে কি সমান। তাহলে এই দুইটা শক্তিকে আমি কি ধরে নেব, ইকুয়াল টু। ওকে, তাহলে এইখান থেকে তুমি দেখো এম 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 কাটাকাটি যাবে, তুমি এখান থেকে ভিটাকে ক্যালকুলেট করবা, ঠিক আছে। তো এই ভিটার এটা অনেকে মুখস্থ রাখে এই ফর্মুলাটা। তাহলে এই ভিটাকে ক্যালকুলেট করলে যে মানটা আসবে, আমি একটু যদি লেখা দিই, সেটা হলো, আচ্ছা ভিটাকে ক্যালকুলেট করবা কি, তোমার কাছে চাইছে কি যে উচ্চতায় নিতে কৃতকাজ, আচ্ছা ভিটাকে ক্যালকুলেট করবা না, এইখানে বেসিক্যালি উচ্চতায় নিতে যে কৃতকাজ, এটা কি এই ইকেটাই তো তোমার চাইছে, তাই না, ইকেটা চাইছে। তাহলে ইকেটার মান হইল ইকে ইজ ইকুয়ালস টু আসবে 1.348 ইন্টু 10⁻11 জুল। উত্তরটা আমি লেখা দিছি, উত্তরটা মিলেও তোমাদের যাদের খুব মিলানোর ইচ্ছা, যদিও আমি সাজেস্ট করি না পরীক্ষার পরে এসে উত্তর মিলানো, কেন কি ভুল হইলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এইটাই কি তার কৃত কাজ। এখন অনেকে আবার কালকে আমার একটা স্টুডেন্ট ফোন করে বলছিল যে ভাইয়া এইরকম টাইপের ম্যাথ থাকলে এখানে কি হাফ আই ওমেগা স্কোয়ারটা দিতে হবে কিনা, এইখানে হাফ আই ওমেগা স্কোয়ারটা দিতে হবে কিনা। তো এইটার অ্যান্সারটা হলো, এইখানে দেখো উল্লেখিত উচ্চতায় নিতে কৃত কাজ, উল্লেখিত উচ্চতায় নেওয়ার পরে তুমি তাকে যে ঘুরাবা এই শক্তি তোমার, এগুলো তো বলে না, এটা জাস্ট উল্লেখিত উচ্চতায় নিতে কতটুকু কাজ করা লাগবে। তো এইটাই আসলে অ্যান্সার। এটা নিয়ে তোমাদের প্যানিক খাওয়া লাগবে না যে হাফ আই ওমেগা স্কোয়ারটা যোগ দিব কিনা, অনেকে আবার আছে একটু অ্যাডভান্সভাবে ভাবে, তারা আবার অনেক কনফিউজ হয়ে পড়ে। তো এরপরে ঘ নাম্বার কোশ্চেনটাতে আমাদের কি বলছে, ঘ নাম্বার কোশ্চেনটাতে বলছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কি। তো ভূপৃষ্ঠ থেকে আমাদের কি করা লাগবে, কৃত্রিম উপগ্রহটা স্থির হবে কিনা। তাহলে কৃত্রিম উপগ্রহটা আসলে স্থির কখন মনে হবে, যখন কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল 24 ঘন্টা মানে পৃথিবীর পর্যায়কালের সমান হবে, তখন দেখা যায় আমরা কৃত্রিম উপগ্রহটারে দেখবো যে উপরে একটা জায়গা আমাদের মাথার উপরে থাকলে আমরাও 24 ঘন্টাতে রোটেট করতেছি, মানে পুরো একবার, আর ও 24 ঘন্টাতে আমাদের মাথার উপরে রোটেট করতেছে, তখন আমাদের মনে হবে কি যে এটা ভূস্থির আছে। তো ভূস্থির উপগ্রহ হবে কিনা এটা টেস্ট করার উপায় কি, তার পর্যায়কালটা 24 ঘন্টা হয় কিনা, তার পর্যায়কালটা 24 ঘন্টা হয় কিনা। তাহলে দেখো পর্যায়কালটা আমরা কিভাবে বের করি, পর্যায়কালটা বেসিক্যালি আমরা ওমেগা থেকে পাই। ওমেগার আমরা একটা ফর্মুলা জানি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, ওমেগা ইজ ইকুয়ালস টু √/² GM ডিভাইডেড বাই R প্লাস এইচ হোল কিউব, ঠিক আছে। তাহলে ওমেগা মানে কি, টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো √/GM ডিভাইডেড বাই R প্লাস এইচ হোল কিউব। তাহলে এইখান থেকে তুমি টিটাকে ক্যালকুলেট করবা, টিটাকে ক্যালকুলেট করে তুমি মিলাবা কার সাথে, টিটা কি 24 ঘন্টা আসছে কি আসে নাই, টিটাকে মিলাবা কার সাথে, 24 ঘন্টা আসছে কি আসে নাই। তো এই জিনিসটা করলে টি এর যে ভ্যালুটা আসে, আমি যদি একটু এখানে লিখে দিই, টি এর ভ্যালুটা আসে আমাদের 27.57 আওয়ার, টি এর ভ্যালুটা আসে 27.57 আওয়ার। তার মানে কি, যেহেতু 24 ঘন্টা আসে না, এর জন্য আমাদের কাছে এইটাকে ভূস্থির উপগ্রহ বলে মনে হবে না। ওকে, গ নাম্বারগুলো কিন্তু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে লেন্থ ওয়াইজ ছোট আসছে বোর্ডে মোটামুটি। এরপরে কি বলছে, তো 4 নম্বর কোশ্চেনটাতে আমাদের কি বলছে একটু দেখি। 5 মাইক্রোমিটার ব্যাসার্ধের দুটি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় পানির ফোঁটায় পরিণত হলো, পানির পৃষ্ঠটানটা দেওয়া আছে, বাতাসের সান্দ্রতাঙ্ক দেওয়া আছে। দেখি তো গ নাম্বার প্রশ্ন কি বলছে, বড় পানির ফোঁটায় পরিণত করতে কৃত কাজ। আচ্ছা, বড় পানির ফোঁটায় পরিণত করতে কৃত কাজটা কীভাবে আমরা বের করব। তো আমাদের মেইন থিমটা ছিল এরকম যে পৃষ্ঠ টানটা আমাদের পৃষ্ঠ শক্তির সমান, এবং পৃষ্ঠ শক্তিটা আমাদের ডেল্টা ডাব্লু ডিভাইডেড বাই ডেল্টা টি এর সমান, ডেল্টা ডাব্লু ডিভাইডেড বাই ডেল্টা এর সমান, ঠিক আছে। পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির ভ্যালু সমান, এবং পৃষ্ঠ শক্তি বলতে একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তি, এই জিনিসটাকে বোঝায় ডেল্টা ডাব্লু বাই ডেল্টা টি এ। তাহলে আমরা এইখান থেকে ডেল্টা ডাব্লুর মানটা কীভাবে বের করতে পারি, ডেল্টা ডাব্লুটা হলো আমাদের ডেল্টা এ ইন্টু টি, ঠিক আছে। ডেল্টা ডাব্লুটা হলো ডেল্টা এ এবং টু টি। তাহলে ডেল্টা এটা কি, ডেল্টা এটা হলো
ছোট ছোট পানির ফোঁটাগুলো একত্রে যখন মিলিত করছে তখন যে বড় ফোঁটাটা হয়েছে সেইটার জন্য হলো যে সেইটার যে এরিয়া, সেই এরিয়া থেকে ছোট ফোঁটাটার পানির ফোঁটাটার এরিয়াটা বিয়োগ করলে কিন্তু আমরা ডেল্টা এটা পেয়ে যাই। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে জিনিসটা লাগবে বড় পানির ফোঁটাটার এরিয়াটা বের করতে বড় পানির ফোঁটাটার ব্যাসার্ধটা লাগবে, এটা তো তোমাকে ডাইরেক্ট বলে দেয় না। তো এটার টেকনিকটা কি, আমাদের আয়তনটা সমান ধরে আমরা এই কাজটা করি। তাহলে আমাদের বেসিক্যালি কি, বড় পানির ফোঁটাটার আয়তন 4/3 পাই আর কিউব, ছোটো পানির ফোঁটাটার আয়তন 4/3 পাই ছোটো হাতের আর কিউব। তাহলে এইখান থেকে তুমি যদি দেখো তাহলে দেখবা বড় হাতের আর ইজ ইকুয়ালস টু, যেহেতু দুইটা পানির ফোঁটা, আচ্ছা এখানে একটা ছোটো হাতের এন আছে, যে কয়টা ফোঁটা মিলছে সেই ফোঁটাটা, মানে ছোট ছোট যে কয়টা ফোঁটা মিলছে টোটাল আয়তনটা বড় ফোঁটাটার আয়তনের সমান। তাহলে √3 এখানে 2 ইন্টু ছোটো হাতের ব্যাসার্ধ আর, ওকে। তাহলে বড় পানি ফোঁটাটার ব্যাসার্ধ ছোট পানি ফোঁটাটার ব্যাসার্ধের এত গুণ হবে, ঠিক আছে। তো এইটা আর কি আমি যাই স্টুডেন্টদের পড়ে তাদেরকে আমি শর্টকাট আকারে মুখস্থই পড়াই দিই। তো এইটা তুমি বড় হাতের আরটা পাইছো। এখন ডেল্টা এটা কীভাবে ক্যালকুলেট করবা, ডেল্টা এটা হইলো ছোট হাতের পানির ফোঁটাগুলার একত্রে যখন মিলাবা তখন যে পৃষ্ঠের ক্ষেত্রফলটা পাবা এটা থাকবে বেশি। তাহলে ছোট পানির ফোঁটাটার পৃষ্ঠের ক্ষেত্রফলটা আসলে কি, ছোট পানির ফোঁটাটার পৃষ্ঠের ক্ষেত্রফলটা হইল 4 পাই ছোট হাতের আর স্কোয়ার, ঠিক আছে। তার সাথে একটা 2 গুণ হবে, কেন কি দুইটা ফোঁটা। এইটা থেকে বিয়োগ করবা বড় হাতের পৃষ্ঠের পানি, এটা 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে, এটা বের করবা, ঠিক আছে। তাহলে এই দুইটা বিয়োগ করলে তুমি কি পাবা, ডেল্টা এ। তাহলে ডেল্টা এ যদি পাওয়া যাও, আচ্ছা এখানে তো সবগুলো ভ্যালু বুঝছো। ছোট হাতের আর মানে কি, ছোট হাতের আর মানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 5 মাইক্রোমিটার। তাহলে 5 ইন্টু 10⁻⁻6। বড় হাতের আর মানে কি, বড় হাতের আর মানে হলো √5 ইন্টু 10⁻6, ঠিক আছে। তাহলে বড় হাতের আর পাইলা, ছোট হাতের আর পাইলাম। তাহলে এখন এইখান থেকে ডেল্টা এটা পাবা। তো এইখান থেকে যে ডেল্টা এটা পাবা সেই ডেল্টা এটা যদি এইখানে বসায় দাও, ওইখান থেকে যে ডেল্টা এটা পাবা সেই ডেল্টা এটা যদি এই ইকুয়েশনটাতে বসায় দাও তাইলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এইখানে ডেল্টা এটা বসাই দিলেই এখান থেকে যেটা পাবা সেইটাই হলো যে ওখানে বসাই দিলে আমাদের অ্যান্সার এসে পড়বে, ওকে। আর টি এর মানটা কিন্তু কোশ্চেনে ডাইরেক্ট বলা ছিল, টি এর মানটা বলা ছিল কত, 0.074 নিউটন মিটার ইনভার্স 1, 0.074। তাহলে টি এর মানটা 0.074, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালুটাও হয়তো আমি আর কি রাফ করে আসছি, তো আমি আর কি এটার ভ্যালুটাও ক্যালকুলেট করে নেই। তো ভ্যালুটা বের করে নিও, এটা তেমন একটা ঝামেলা না, রাতে তো আমি ভ্যালু সব পোস্ট দিয়ে দেবো। ঘ নাম্বার বলছে মিলিত হওয়ার পর পানির ফোঁটার ভরবেগের কি পরিবর্তন হবে, মিলিত হওয়ার পরে পানির ফোঁটার ভরবেগের কি পরিবর্তন হবে। আচ্ছা তাহলে এইখানে ভরবেগ বলতে আসলে কি বোঝায়, ভর তো তুমি বের করতে পারবা, পানির ফোঁটার বেগটা হলো যে কি হবে, বেগটা হলো আসলে বেসিক্যালি প্রান্ত বেগটাকে বোঝাচ্ছে, তাই না। পানির ফোঁটাটা যদি এরকম ছাড়িয়ে দাও বাতাসে, তাহলে যে প্রান্ত বেগে পড়বে সেটা তার বেগ, তাহলে ভর ইন্টু ওই বেগটা গুণ করে তার অনুপাতের তুলনা। তাহলে এখন দেখো ভরের কি আসলে চেঞ্জ হবে, ছোট পানির ফোঁটা আর বড় পানির ফোঁটাটার ভরের কিন্তু কোনো চেঞ্জ নেই। ছোট দুইটা পানির ফোঁটা মিলে টোটাল যে ভর, বড় পানির ফোঁটাটার ভরেরই আসলে সমান, ঠিক আছে। তাইলে আমি এরকম লিখতে পারি, আমি যদি রেশিও আকারে বের করি P1/P2 ইজ ইকুয়ালস টু কি, আচ্ছা P2/P1 করি, P2 ডিভাইডেড বাই P1 ইজ ইকুয়ালস টু কি V2 ডিভাইডেড বাই V1। এই V1টা কি তাদের টার্মিনাল ভেলোসিটি, প্রান্তবেগকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখন একটু দেখো টার্মিনাল ভেলোসিটির ফর্মুলাটা কি, টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা হলো 2/9 ইন্টু আর স্কোয়ার ইন্টু রো এস মাইনাস, আচ্ছা রো এস ডিফাইন করে, আচ্ছা ঠিক আছে রো মাইনাস সিগমা যেটাই করো সমস্যা নেই, ইন্টু জি ডিভাইডেড বাই ইটা, ঠিক আছে। এইটা হলো প্রান্তবেগের টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা, 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু 9.8 মানে 9 মানে 9.8 ডিভাইডেড বাই ইটা। তাহলে এইখান থেকে দেখো বড় পানির ফোঁটা আর ছোটো পানির ফোঁটা 2/9 কনস্ট্যান্ট এক, বড় পানির ফোঁটাটারও ইটা যা, ছোট পানির ফোঁটাটারও ইটা তাই, আর এর কিন্তু চেঞ্জ হবে, তাই না। বড় পানির ফোঁটা এবং ছোট পানির ফোঁটাটার আরটা কিন্তু সেম না। আর এই যে রো মাইনাস সিগমা এই দুইটাও কি তাদের হলো যে
সেমই টাইপের থাকবে। পানি তো পানির জন্য যে রো, আর অন্যটাকে তুমি দেখো ধরবা বাতাসের রো সিগমা, ঠিক আছে? তাহলে রো মাইনাস সিগমাটাকে অ্যাপ্রক্সিমেটলি রোই লেখা যায়। আর 9.8 তো দুইজনের জন্যই আসলে সেম। তাহলে এইখানে অ্যাকচুয়ালি আমাদের V2/V1 এইটা বেসিক্যালি আমাদের R2/R1-এর জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে R2 বলতে বেসিক্যালি ক্যাপিটাল R স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার, ঠিক আছে? R2/R1। তাহলে এইখান থেকে আমাদের ক্যাপিটাল আরটাকে তুমি কি পাইছো? ক্যাপিটাল আরটাকে পাইছো 3তম মূল 2 ইন্টু স্মল আর, তাই না? এইটার স্কোয়ার, এই জিনিসটার স্কোয়ার ডিভাইডেড বাই ছোটটার আর স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে তুমি অনুপাত আকারে বলছো যে ভরবেগের কি পরিবর্তন হবে মিলিত হবার পরে পানির ফোঁটার ভরবেগের কি পরিবর্তন হবে। আচ্ছা, অনুপাত কিন্তু বের করতে বলে নাই, বলছে কি পরিবর্তন হবে, মানে বিয়োগ করে দেখাইতে হবে, তাই না? তাহলে আমরা ভালো কথা, আমরা অনুপাতটা যেহেতু বের করছি, তাহলে পরিবর্তনটা কিভাবে বের করব? পরিবর্তনটা আমরা দুইভাবে বের করতে পারি। পার্সেন্টেজ আকারে কত বাড়বে বা কমবে এইরকমভাবে দেখাইতে পারো, আর ডাইরেক্ট ভ্যালুটাও বের করতে পারো। ডাইরেক্ট ভ্যালুটা কিভাবে বের করবা? ডাইরেক্ট ভ্যালুটা বের করার জন্য আমাদের কি করতে পারি? আমরা ছোট হাতের P1 মানে P1টাকে ক্যালকুলেট করি। P1টা আসবে কি? M ইন্টু V1। তাহলে M এর মানটা কি আমাদের কিছু বলা টলা ছিল? ডাইরেক্ট দেখি তো। দুটি পানি ফোঁটা একত্রিত একটি বড় পানি ফোঁটা পরিণত হলো পৃষ্ঠ টান এত, সান্দ্রতাঙ্ক এত। তাহলে M এর মানটা যদি আমাদের বলা না থাকে, তাইলে আমরা M এর মানটা হলো যে রো ইন্টু ভি দিয়ে করতে পারো। রো ইন্টু ভি, রো মানে কি? পানির যে 10 কিউব, আর ভিটা কি? ভি হলো যে ছোটো ফোঁটাটার আয়তন, মানে 4/3 পাই আর কিউব ইন্টু 2। তো এরকম করে M ইন্টু V1ও করতে পারো। তো এই জিনিসটা করার চাইতে আমরা ডাইরেক্ট এক P1টা বের না করে আমরা অনুপাত আকারে তাদের তুলনা করি যে কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1, এই জিনিসটা বের করি। তাহলে এই জিনিসটা বের করলে কি হবে? দেখো, আর স্কোয়ার কাটাকাটি যাবে। তাহলে 2 এর পাওয়ার কত? 2/3, 2 এর পাওয়ার 2/3, এইটা -1 ডিভাইডেড বাই 1। তাহলে এইটার পার্সেন্টেজ করলে আমাদের অ্যান্সারটা শেষ। তাহলে আমরা এখন 5 নাম্বার কোশ্চেনটাতে আইসা পড়ছি। তো 5 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে একটু দেখো। 150 গ্রাম ভরের একটি বস্তু 11 সেন্টিমিটার বিস্তারে সরল ছন্দিত স্পন্দনে আছে। সাম্যাবস্থায় এর গতিশক্তি 0.01 জুল। তাইলে আমাদের কি কি দেওয়া আছে একটু ভ্যালুগুলো দেখো। 8 নাম্বার চ্যাপ্টারের কোশ্চেন আসলে আমি আগে পরিচয়টা করে নিই। এম এর মান দেওয়া আছে 11 সেন্টিমিটার বিস্তারে দুলতে আছে, তার মানে কি এর মান দেওয়া আছে, এবং সাম্যাবস্থায় তার গতিশক্তি মানে কি ইকে ম্যাক্সটা দেওয়া আছে, ইকে ম্যাক্সটা দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো আমাদের গ নাম্বার প্রশ্নটা কি বলছে, আমরা একটু যাই। উদ্দীপকে বর্ণিত কণার ব্যবকলনীয় সমীকরণটি লেখো। তাহলে ব্যবকলনীয় সমীকরণ জিনিসটা কি ছিল? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু কি 0। ডি স্কোয়ার এক্স প্লাস ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। তাইলে এইখানে ব্যবকলনীয় সমীকরণ বের করা মানেই তোমার ওমেগার মানটা পাইলেই কিন্তু তুমি ব্যবকলনীয় সমীকরণটা পেয়ে যাবা, তাই না? তাহলে ওমেগার মানটা আমরা কিভাবে বের করতে পারি একটু দেখো। কোন ডাটাটা থেকে ওমেগার বের করা যায়? আমাদের ইকে ম্যাক্সটা দেওয়া আছে, তাই না? তাহলে ইকে ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি হাফ কে এ স্কোয়ার। ইকে ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি হাফ কে এ স্কোয়ার, 0.01 জুল। তাইলে আমরা জানি ইকে ম্যাক্স ইজ ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার। আবার তুমি জানো কি কে ইজ ইকুয়ালস টু কি এম ওমেগা স্কোয়ার না? কে ইজ ইকুয়ালস টু কিন্তু এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো এইখান থেকে ইকে ম্যাক্সটা ইজ ইকুয়ালস টু তুমি এই জিনিসটার মান ধরবা 0.01 জুল। ওকে, বিস্তারের মানটা তোমার কোশ্চেনে বলা আছে, বিস্তারের মানটা কোশ্চেনে বলা আছে, সেই মানটা কত? 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। আর এম এর মান 150 কেজি। তাহলে 11 সেন্টিমিটার মানে 11 ডিভাইডেড বাই 100, আর এম এর মানটা হলো 150 কেজি, তার মানে কি 150 ডিভাইডেড বাই 10 কিউব, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি কি ওমেগার মানটা ক্যালকুলেট করে ফেলতে পারবা। তাহলে এইটা করলে ওমেগার মানটা আমাদের আসে খুব সম্ভবত
11-এর মতো কিছু একটা আসে, আমি একটু লিখে দিই 11.02 রেড পার সেকেন্ড। তাহলে 11.02 রেড পার সেকেন্ড যদি হয় তাহলে এইটা এখানে বসাই দিয়ে কমপ্লিট ইকুয়েশনটা বের করলে আমাদের হয়ে গেছে, ঠিক আছে? বাকি আমাদের কাজ নেই, ওমেগার মানটাই বের করা আর কি আমাদের কাজ। এরপরের কোশ্চেনটাতে আমরা যাই। ঘ নাম্বার বলছে সাম্যাবস্থা হতে 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কিনা, ঠিক আছে? তাহলে গতিশক্তির ফর্মুলাটা কি আর বিভব শক্তির ফর্মুলাটা কি? আমাদের বিভব শক্তির ফর্মুলাটা হইল ইপি ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, আর গতিশক্তির ফর্মুলাটা হইল ইকে ইজ ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের কে এর মানটা কত, কে এর মানটা জানলে এই দুইটা থেকে কি আমরা সম্পূর্ণটা বের করে ফেলতে পারবো না? তাহলে আমাদের কে এর মানটা কোথা থেকে আমরা জানবো? আমরা কে এর মানটা কিন্তু অলরেডি বের করে ফেলছি। কে এর মানটা ছিল কি এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার। আগের ম্যাথে তোমার ওমেগার মানটা তুমি জানো, তাহলে কে এর মানটা এম ওমেগা স্কোয়ার করলে একটা ভ্যালু আসবে, ঠিক আছে? কে এর মানটা এম ওমেগা স্কোয়ার করলে ভ্যালু আসবে। আগের ম্যাথে কিন্তু তুমি অলরেডি ওমেগা বের করছো 11.02। তাহলে এম এর মানটা কত? 150 ডিভাইডেড বাই 10 কিউব ইন্টু 11.02 তার হোল স্কোয়ার। তাহলে এইটা করলে কি তুমি কে এর ভ্যালুটা পেয়ে যাবা। কে এর ভ্যালুটা পাওয়ার পরে আমাদের এই ফর্মুলাতে 5 সেন্টিমিটার দূরে গতিশক্তি মানে কি এক্স এর মান তুমি 5 ডিভাইডেড বাই 100 বসাবা, আর এইখানেও তুমি এ এর মান কত বসাবা? তার বিস্তারের মান দেওয়া আছে না, তার বিস্তারের মানটা দেওয়া আছে 11 সেন্টিমিটার, তার বিস্তারের মানটা দেওয়া আছে 11 ডিভাইডেড বাই 100, এক্স এর মান 5 ডিভাইডেড বাই 100। তো এই দুইটা ভ্যালু বসাইলে তুমি ইপি আর ইকে পেয়ে যাবা। তো আমি এখানে একটু ইপি আর ইকের ভ্যালুটা বলি কত আসছে আমার। ইপির ভ্যালুটা আমার আসছে আমার 0.002066, 0.002066 জুল। আর ইকের ভ্যালুটা আমার আসছে 0.0079 জুল। তাহলে যেহেতু তারা সমান আসে না তাহলে বলবা যে না তারা সমান হবে না, শেষ। দিস ইজ দ্য অ্যান্সার। এরপর আমরা চলে যাই 6 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এই সেই কোশ্চেন আমাদের পরীক্ষা দিয়ে আসার পরে ফেসবুকে এই দুইটা কোশ্চেন নিয়ে 6 আর 7 নাম্বার কোশ্চেন নিয়ে ঝড় উঠে গেছে। তো আমরা একটু দেখি কোশ্চেনটার কি হবে। আমি নিজেও আসলে খুব তাড়াতাড়ি সলভ করে আসছি। তো এবি ইজ ইকুয়ালস টু কি 5 সেন্টিমিটার, এবির মানটা দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, ভালো কথা। বিসির মানটা দেওয়া আছে আমাদের 15 সেন্টিমিটার, বিসির মানটা আমাদের দেওয়া আছে 15 সেন্টিমিটার। আর বলছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটিতে 10⁻40 N2 অণু আছে। তাইলে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি আছে? 10⁻40 অণু, 10⁻40 অণু। ঠিক আছে, তারপরে আমাদের গতে কি প্রশ্ন করছে? শুধুমাত্র একটি অণুকে গতিশীল বিবেচনা করে গড়মুক্ত পথ নির্ণয় করো। তাইলে আমাদের গড়মুক্ত পথের ফর্মুলাটা কি ছিল? গড়মুক্ত পথের ফর্মুলা ছিল ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কোয়ার। তো যেহেতু কোশ্চেনের ডাইরেক্ট বইলেই দিছে একটি অণুকে গতিশীল বিবেচনা করে, তাইলে এখানে ওই √2 3/4 এই জিনিসগুলো আর লাগবে না। একটা অণুকে গতিশীল বিবেচনা করতে বলছে, তাই ল্যামডা কি 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কোয়ার। এখন আমাদের n এর পরিচয়টা কি একটু বলো তো? n এর পরিচয়টা ছিল একক আয়তনে অণুর সংখ্যা। n এর পরিচয়টা কি ছিল? একক আয়তনে অণুর সংখ্যা।
তাহলে আমাদের 10⁴ সংখ্যক যে অণু আছে এইটা কি পুরা আয়তনটা জুড়ে কি আমাদের 10⁴ সংখ্যক অণু আছে। তাহলে একক আয়তনে অণু সংখ্যাটা আসলে কিভাবে বের করব? 10⁴ কে আমরা জাস্ট আয়তন দ্বারা ডিভাইড করলেই হয়ে যাবে। তাহলে আয়তনটা আমরা কিভাবে পাই? একটা সিলিন্ডারের আয়তনটা, এটাই তো পাত্রর মতো, তাহলে সিলিন্ডারটার আয়তনটা কি? আয়তনটা হলো পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এন এর মানটা হইলো, এটা কিন্তু ডাইরেক্ট বইয়ের ম্যাথ, কিন্তু এটা কিন্তু বইয়ে আছে ডাইরেক্ট, আমার মনে আছে অনেক আগে পড়ছি, বাট বইয়ে কিন্তু ডাইরেক্ট আছে এই ম্যাথটা। এন এর মানটা হইলো 10⁴ ডিভাইডেড বাই পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এল, ঠিক আছে? তাহলে আর এর মানটা কত একটু বলো তো? আর এর মানটা হইলো 5 সেন্টিমিটার, এল এর মানটা হইলো 15 সেন্টিমিটার। তাহলে আর এর মানটা 5 ডিভাইডেড বাই 100 আর এল এর মানটা 15 ডিভাইডেড বাই 100। ওকে, আর সিগমার পরিচয়টা কি? সিগমা জিনিসটা নিয়ে একটু ঝামেলা আছে। সিগমার পরিচয়টা হইলো, এখান থেকে তো তুমি কি পাবা? এখান থেকে বেসিক্যালি তুমি এন পাইলা। এখন সিগমার ব্যাপারটা হলো, আমাদের ফর্মুলাটার প্রুফটা যদি তুমি দেখো, সিগমার ব্যাপারটা হলো যে আমাদের সিলিন্ডারটার ব্যাসার্ধ বলি অথবা অণুটার ব্যাস বলি, ঠিক আছে? সিগমা জিনিসটা হলো কি সিলিন্ডারটার ব্যাসার্ধ বা অণুটার ব্যাস। তুমি যদি একটু প্রমাণটা দেখো, এইটা যেভাবে আসে বেসিক্যালি এই সিলিন্ডারের এই জায়গাতে একটা ইথা অণু থাকে, এই জায়গায় একটা অণু থাকে, তো এই সিলিন্ডারটার ব্যাসার্ধ অথবা অণুটার ব্যাস। তাহলে এন এর মানটা হবে কত? 5 সেন্টিমিটার হবে। সিগমার মানটা কত? 5 সেন্টিমিটার। তাহলে সিগমাটা হবে আমাদের 5 ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার। এখন এইটা করলে তোমার যে ল্যামডাটা আসে ওইটাই আসলে অ্যান্সার। তো আমার কাছে হাতের কাছে ক্যালকুলেটরটা না, আর এইটার আমি এই ক্যালকুলেটরের ডাইরেক্ট অ্যান্সারটা বের করি নাই। তো তোমরা একটু ডাইরেক্ট অ্যান্সারটা আর কি বের করে নিও। এই এন এর মানটা আমি ক্যালকুলেট করে রাখছিলাম। এন এর মানটা ক্যালকুলেট করলে আমাদের আসছিল 8.488 ইন্টু 10⁶। ওকে, আর এই সিগমাটা বসে ল্যামডাটা বের করে নিয়ে তোমরা একটু বের করো। এখন এইখানে আমার একটা স্টুডেন্ট এরকমভাবে বলছে যে ভাইয়া এইখানে যে সিলিন্ডারটা যে আছে ওই সিলিন্ডারটার ব্যাসার্ধ কি আমরা ইউজ করব সিগমার জায়গায়, নাকি সিগমা আরেকভাবে বের করা যায়? তো আমি জিজ্ঞেস করলাম কীভাবে বের করা যায়। তো ও আমাকে এরকমভাবে বললো যে ভাইয়া নাইট্রোজেন কত? নাইট্রোজেনের ওই ইলেকট্রন সংখ্যা হলো 7। তাহলে 7টা থাকলে প্রথম কক্ষস্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 5টা এরকম আছে। তো ও এরকমভাবে বলছে যে ভাই আমি তো সিগমা মানে জানি অণুর ব্যাস এটা আমি জানি। তাহলে এখানে সিগমাটা কি এরকম করে বের করা যায় না? আমরা কেমিস্ট্রিতে পড়ছি আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তো ও বলতেছে নাইট্রোজেনের ইসের জন্য 2 নাম্বার কক্ষপথ ইউজ হয়েছে, তাহলে আমরা নাইট্রোজেনের এখানে 2 বসাবো, দেন আমরা বেসিক্যালি আরটাকে ক্যালকুলেট করব, সেই আরটা দ্বিগুণ করে আমরা এই সিগমাতে বসাবো, কারণ কি অণুর ব্যাস বুঝায় না, এইটা বুঝায়। কিন্তু কাহিনী হইলো কি ওই রকম কিন্তু এটা না, ওই রকম করলে হবে না। কেন কি তোমার যে এই ফর্মুলাটা দাঁড় করানো আছে, এই ফর্মুলাটা কিন্তু একটা ইলেকট্রন যদি থাকে সেইটার জন্য দাঁড় করানো। তোমরা যদি কেমিস্ট্রিতে একটু ভালো মতো পড়াশোনা করে আসো, এই ফর্মুলাটা দাঁড় করানো আছে যদি একটা ইলেকট্রন সিঙ্গেল থাকে, সেটা যদি 3rd অরবিটে 4th অরবিটে 5th অরবিটে ঘোরে, তাইলে ব্যাসার্ধটা কত হবে? এরকম অনেকগুলো ইলেকট্রন থাকলে যে ব্যাসার্ধটা হবে ওইটা কিন্তু এখানে এরকমভাবে বের করা যাবে না। তো ও খুব কমপ্লেক্সভাবে চিন্তা করছে, ভালো এরকমভাবে চিন্তা করা, বাট এই পরীক্ষার জন্য এটা কিন্তু সিগমার মানটা সিলিন্ডারটার ব্যাসার্ধ হবে। ওকে, তো এইটা একটু মনে রাখো। এইটাতে ওকে নাম্বার কত দিবে আমি ঠিক বলতে পারতেছি না, বাট অ্যাকচুয়াল প্রসেস কিন্তু এইটা, এবং বইয়ে কিন্তু এই ভ্যালুটা ধরেই করা আছে। আমার যতটা মনে পড়ে, আমি যখন স্টুডেন্ট ছিলাম এই অঙ্কটা আমি পাইছি বইতে। ঘ নাম্বার। তো ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে একটু আমরা দেখি। ঘ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপকে সিলিন্ডারটির দৈর্ঘ্য 1/3 হ্রাস পেলে গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করো। তো এইটা একটা আসলে ভালো কোশ্চেন হয়েছে। এইটা কিন্তু যারা
বাসা থেকে করে যায় না তাদের জন্য আমার মতে পরীক্ষার হলে মাথায় আসার কথা না। এবং একটা সারপ্রাইজিং ব্যাপার হলো এই কোশ্চেনটা আমার যতটা মনে পড়ে, আমি একদম শিওর হয়ে বলতে পারতেছি না, বাট এই কোশ্চেনটা আমার যতটা মনে পড়ে আমাদের ব্যাচের নটরডেমের কোনো একটা কুইজে ছিল, আসছিল আমার মনে পড়তেছে, আমি ঠিক বলতে পারতেছি না, দেখছিলাম এরকম কিছু একটা, হয় আমাদের ব্যাচে আসছে নাহলে অন্য কোনো ব্যাচে আসছিল। তো এইখানে যে জিনিসটা মাথায় হিট করবে একটু দেখো, গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে কিনা, ঠিক আছে? তাহলে মূল গড় বর্গবেগ জিনিসটা কি ছিল? মূল গড় বর্গবেগ ছিল সি আর এম এস ইজিকস টু রুট ওভার স্কোয়ার রুট 3RT/m, 3RT/m। তাহলে এইখানে একটা জিনিস দেখো, আর এর মান তো কনস্ট্যান্ট, তাই না? আর এর মান তো চেঞ্জ হইতে পারে না। আবার নাইট্রোজেন থেকে চেঞ্জ করে অক্সিজেন টক্সিজেন অন্য কোনো গ্যাস ব্যবহার করা হয়েছে এমনও তো না, তো এম এর মানটাও কি কনস্ট্যান্ট, এটাও চেঞ্জ হইতে পারে না। বাট আমাদের কোশ্চেনে একটু খেয়াল করে দেখো, টি এর মানটা কত বলা ছিল? 12°C, তাই না? তো এইখানে খেলাটা আসলে টি দিয়ে হবে, যে CRMS 1 ডিভাইডেড বাই CRMS 2 ইজিকস টু আসলে কি স্কোয়ার রুট T1/T2। ওকে, CRMS 1 CRMS 2 ইজিকস টু কি স্কোয়ার রুট T1/T2। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই দৈর্ঘ্য 1/3 হ্রাস পাইছে, তাহলে টেম্পারেচারের সাথে এটার কেমনে কি করা যায় আসলে। তোমরা যদি এইটার সোর্সটা যদি দেখো, এই ম্যাথটা আমি জানি না সব টিচার ঠিকমতো সলিউশন দিছে কি না, বাট এই ম্যাথের যদি তোমরা সোর্সটা দেখো যেখান থেকে আসছে, সেইখানে কিন্তু এইটা করা দেখাইছে। এবং আমিও আসলে যখন নটরডেমে আসছিল ওই সময় আসলে আমিও পারিনি, বাট কিছুদিন টাইম নিয়ে পারছিলাম, আমার যতটা মনে পড়ে এরকম ম্যাথটা করছিলাম। তো এইটার অ্যান্সারটা হলো যে তোমার দৈর্ঘ্য একটা ছিল, দৈর্ঘ্যটাকে যখন লেনটাকে তোমার 1/3 কমাইছে, তো এই কমানোটা হঠাৎ করে কমাইছে এরকম, হ্যাঁ, কমানোটা কি হঠাৎ করে কমাইছে। তাহলে হঠাৎ করে যদি এটাকে কমায়, এই জিনিসটা কি আমাদের রুদ্ধতাপীয় প্রসেস হয়ে যায়, এই প্রসেসটা আমাদের কি হয়ে যায়? রুদ্ধতাপীয় প্রসেস। তাহলে রুদ্ধতাপীয় প্রসেসে আমার এই ফর্মুলাটা মেনে চলে না, T(V⁻⁻1 = T2 V2⁻⁻1। ওকে, তাইলে T1/T2টা কি হবে? T1/T2 = V2/V1⁻⁻1। ওকে, T1/T2 = V2/V1⁻⁻1। তাহলে V2 জিনিসটা কি একটু দেখো, V2 হলো ওই পাত্রটার আয়তন, ঠিক আছে? তাইলে শুরুতে আয়তনটা কি ছিল? πr² × L। পরবর্তীতে দৈর্ঘ্যটা যখন 1/3 হ্রাস করছে, 1/3 হ্রাস করা মানে কি 2/3 রয়ে গেছে, তার মানে দৈর্ঘ্যটা কি তার কমে গেছে, কিন্তু রেডিয়াসটা কিন্তু চেঞ্জ করে নাই, তাহলে দেখো V2টাকে আমি কি লিখতে পারি? V2টাকে আমি লিখতে পারি πr² × L বলতে আসলে কি বুঝায়? L বলতে বুঝাইছে L2। L2টা কি? L1 যা আসবে তার থেকে 1/3 কম, মানে কি 2/3 L1-এর। তাইলে আমি L2টাকে বলতে পারি 2/3 × L1, ঠিক আছে? πr² × L। আর নিচে যেটা হবে সেটা হলো πr² × L1 (Γ-1), ঠিক আছে? একটু দেখো V1টা কি? V1টা হলো πr² × L1 আয়তনটা। V2টা কি? πr² × L2। L2টা কি 1/3 কমে গেছে না? L2 মানে কি? L2 হলো L1-এর থেকে 1/3 কমে গেছে, মানে কি 2/3 L1-এর। ওকে, তাহলে এইখান থেকে দেখো πr² L1 কাটাকাটি গেছে। এইখানে যেহেতু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করছে, আমার যতটা মনে পড়ে নাইট্রোজেন গ্যাসই তো ব্যবহার করছে না? হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করছে। নাইট্রোজেন গ্যাসের জন্য গামার মানটা কত? 1.4। তাহলে এই জিনিসটা ইউজ করে আমরা T1/T2 কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে T1/T2টা কত আসবে? আমি যদি একটু ভ্যালুটা বসাই, T1/T2
T1/T2 এটা বের করা নাই, T2/T1টা আছে। যাই হোক, T1/T2 একটা এখান থেকে ভ্যালু পাবা, সেই ভ্যালুটা নিয়ে এসে যদি তুমি এইখানে বসাও, তাইলে আমি যেটা বের করে রাখছি ওইটার রেসপেক্টে অ্যান্সারটা বলি, CRMS 2 ডিভাইডেড বাই CRMS 1 ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট T2 ডিভাইডেড বাই T1। এই ভ্যালুটা আমার কাছে আমি ক্যালকুলেশন করার পরে আসছে 1.084। আমি জানি না সব টিচাররা এটা ঠিকমতো সলিউশন দিছে কি না, বাট দ্যাট ইজ দ্য অ্যান্সার আমার মনে পড়তেছে। ওকে, তো এইটা একটা আসলে খুবই ভালো ম্যাথ। তো ভালো ব্যাপার হলো এই ম্যাথটা করার দরকারই নেই, তোমার যে সোজা কোশ্চেন আছে এই ম্যাথটার দিকে তুমি কেনই বা যাবা। কিন্তু অনেকের দেখা যায় যে একটা স্টেটমেন্ট শুনে পরিচিত লাগলে ওই ম্যাথটা চুজ করে ফেলে। তো যারা এই ম্যাথটা করতে যেয়ে আটকায় গেছো তাদের তো পরীক্ষা আলহামদুলিল্লাহ, যদি পরীক্ষার হলে বুঝে যাও যে নিজেই ভুল করছো তাইলে তো শেষ। এরপরে আমাদের 7 নম্বর কোশ্চেন, এইটা হলো আরেকটা কন্ট্রোভার্সাল কোশ্চেন, এবং এই ম্যাথটা আমার তোফাজ্জল স্যারের বইয়ে হুবহু ম্যাথ। এই ম্যাথটা তোফাজ্জল স্যারের বইয়ের হুবহু ম্যাথ, এটা একদম বইয়ের বুকের ম্যাথ। এখন এই ম্যাথটাতে আমি ঝামেলাটা বলি, বুকের হুবহু ম্যাথ, ঠিক আছে, এটা হলো বইয়ের হুবহু ম্যাথ। তাহলে প্রশ্নটা আমরা একটু পড়ি এবং কোথায় ঝামেলাটা হইতেছে সেটা একটু দেখি, এবং এই কোশ্চেনটা কনসিডার করা হবে, বুঝছো, তোমাদের যে সমস্যা সেটা কনসিডার করা হবে। বস্তু আমাদের দুইটা ভেক্টর দিয়েছে, একটা বস্তু 5 কেজি আছে, তারকে এদিকে একটা ভেক্টরে টানতেছে এবং এদিকে একটা ভেক্টরে টানতেছে, এবং এই কোণটা আমাকে বলা আছে 25 ডিগ্রি, এই কোণটা বলা আছে আমাদের 25 ডিগ্রি। এখন বলছে বস্তুর তলের সাথে রাস্তার তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.7, বস্তুর সাথে রাস্তার তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে কত, 0.7। এখন একটু দেখো, আমাদের গ নাম্বার কোশ্চেন করছে উদ্দীপকের বস্তুটি OA বরাবর গতিশীল করতে θ2 এর মান বের করো। তাহলে OAটাকে আমাদের দেখা মনে হইতেছে না, OAটা হলো যে কি আমাদের এক্স এক্সিসের কি প্যারারেল, তাই না? এখন এই কোশ্চেনটাতে যে ঝামেলাটা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি। এই কোণটা তোমার কাছে বলা আছে কত, 25 ডিগ্রি, এই কোণটা বলা আছে 25 ডিগ্রি, বাট এক্স এক্সিসের সাথে এই ভেক্টরটাকে ইউজ করে তুমি যদি কোণটা বের করতে চাও তাহলে কোণটা কিন্তু আমাদের 25 ডিগ্রি আসে না, এইটাই ঝামেলা। এই কোণটা বলা আছে আমাদের 25 ডিগ্রি, বাট এক্স এক্সিসের সাথে তুমি যদি কোণটা বের করতে চাও তাহলে সেই ভ্যালুটা কিন্তু আমাদের 25 ডিগ্রি আসে না। তাহলে সেই ভ্যালুটা কত আসে, সেই ভ্যালুটা কিন্তু এখান দিয়ে বের করা যায় না, tan ইনভার্স 190 ডিভাইডেড বাই 260, ঠিক আছে, 190 ডিভাইড বাই 260। তো এই জিনিসটা করলে কত ভ্যালু আসে আমি একটু বলি তোমাকে, tan ইনভার্স 190 বাই 260, এই জিনিসটা করলে যে ভ্যালুটা আসে আমি একটু বের করে তোমাকে জানাই। এই ভ্যালুটা আসে আমাদের 36.16 ডিগ্রি। তাহলে এই যে কোণটা 25 ডিগ্রি বলছে এটা কি ঠিক আছে? এটা কিন্তু ঠিক নেই। এখন ঝামেলাটা হইতেছে অনেকে স্যারদের গালি দিতেছে, কিন্তু বেসিক্যালি গালিটা খাওয়া উচিত যে বইটাতে এই কোশ্চেনটা আছে ওনার খাওয়া উচিত। স্যাররা বই দেখে হচ্ছে হুবহু তুলে দিছে, মানে স্যারদেরও দোষ আছে অবশ্য, নিজে কেন এটা চেক না করে এরকম দিয়ে দিল, বাট দুইজনেরই আসলে গালিটা খাওয়া উচিত। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার 25 ডিগ্রি না, এই অ্যাঙ্গেলটা কিন্তু 36.16 এক্স এক্সিসের সাথে। তাইলে আমাদের যেরকম অ্যান্সার দেওয়া আছে আমরা ওই রকম করে অঙ্কটা করব। তো আমাদের ওয়ে বরাবর যদি গতিশীল রাখতে হয়, যেহেতু এই কোণটা 25 বলা আছে, এই কোণটাকে আমি ধরলাম থিটা, তাহলে এই F1 ভেক্টরটার একটা উপাংশ কাজ করবে এদিক বরাবর, F1 ভেক্টরটার একটা উপাংশ কাজ করবে কি, দুইটা উপাংশে ভাগ করলে একটা উপাংশ কাজ করবে এদিক বরাবর, আর একটা উপাংশ কাজ করবে কি এই লম্ব দিক বরাবর। F2 ভেক্টরটার ক্ষেত্রেও সেম কথা, F2 ভেক্টরটার একটা উপাংশ কাজ করবে এদিক বরাবর এবং আর একটা উপাংশ কাজ করবে কি এই নিচের দিক বরাবর। ওকে, তাহলে এখন যদি তুমি একটু দেখো
যে F1 যে ভেক্টরটা আছে, F1 ভেক্টরটার যদি লম্ব দিকের বরাবর উপাংশটা আর F2 যে ভেক্টরটা আছে সেটা এদিক বরাবর উপাংশটা যদি কাটাকাটি যায়, তাহলে কি সে এই OA বরাবর যাইতে পারবে, তাই না? তাহলে আমি বলতে পারি এরকমভাবে যে F1 sin θ1 ইজ ইকুয়ালস টু F2 sin θ2, এই দুইটা সমান হলেই সে OA বরাবর কি যাইতে পারবে। তাহলে F1 বলটার ভ্যালুটা কত? √ 260 স্কোয়ার যোগ 190 স্কোয়ার। তাহলে F1 বলটার ভ্যালুটা হইল √ 260 স্কোয়ার যোগ 190 স্কোয়ার। আর সাইন θ1 বলতে কি বোঝায়? θ1 বলতে বোঝায় 25 ডিগ্রি, ঠিক আছে? আর F2 বলটার ভ্যালুটা হইল 210 স্কোয়ার যোগ 120 স্কোয়ার, 210 স্কোয়ার যোগ 120 স্কোয়ার। আর θ2টা তুমি ক্যালকুলেট করবা, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমার θ2টা আসবে কত আসে আমার কাছে মনে হয়, এই ম্যাথটার ক্যালকুলেশনটা করা নাই, বাট আমি হলো যে দেখি এটার ভ্যালুটা বের করছিলাম কিনা, আমি তাড়াহুড়া করে এসেছি। তো যাই হোক, যেটাই আসুক না কেন ভ্যালুটা, আই গেস তোমরা হলো যে ক্যালকুলেট করে এটা নিলেই হবে। তো এখান থেকে যে ভ্যালুটা আসে, না এই ভ্যালুটা বের করা নাই, তো এখান থেকে θ2টা একটু বের করে দেখো, θ2 ভ্যালু যেটা আসে সেইটাই অ্যান্সার। ওকে, তো এই ম্যাথটা আমি কি বলবো, এই ম্যাথটা ভুল আছে, এটা যারা করছো আমার মনে হয় না বোর্ডে যেহেতু ভুল দিচ্ছে তাদের যেরকমভাবেই করছো তাদেরকে 3 মার্ক দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে বেশি প্যারা খায়ও না যে এটা কি দিছে, এটা হইলো না বইয়ে, এটা হলো যে স্যারের বইতে আছে সেই স্যারের বইয়ের সলিউশনটাতে এটা আছে, ওইটা আমি করাইছি। বাট এমন না যে যারা ওই কইরা করছো তাদেরকে ভুল হবে, ওইটা ভাবার দরকার নেই। ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে? উদ্দীপকের বস্তুটি ওয়ে বরাবর গতিশীল করতে θ2 এর মান নির্ণয় করা, সেটা তো বের করলামই আমি। ঘতে বলছে কি, ঘতে বলছে θ1 = θ2 হলে বস্তুটি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে কিনা, ঠিক আছে? θ1 = θ2 হলে বস্তুটি স্থির অবস্থা হতে যাত্রা করে 10 সেকেন্ডে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। তাহলে একটু দেখো, যদি θ1 আর θ2 সমান, মানে এটাও 25 ডিগ্রি আর এই θ2টাও যদি 25 ডিগ্রি হয়, ঠিক আছে? θ1 আর θ2 সমান এবং F1 আর F2 এর ভ্যালুটা কিন্তু তুমি জানো যে √ 260 স্কোয়ার যোগ 190 স্কোয়ার, √ 210 স্কোয়ার যোগ 120 স্কোয়ার, এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল দুইটা কি সমান, 25 ডিগ্রি এবং 25 ডিগ্রি। তাহলে এখন তোমাকে বলছে যে 10 সেকেন্ড সময় কি করবে সে, 10 সেকেন্ড সময় 5 কিলোমিটার দূরত্ব যেতে পারবে কিনা। তাহলে বেসিক্যালি আমাদের অঙ্কটা আলটিমেটলি যেটা হইলো সেটা এরকম হইলো যে এদিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার তুমি মান জানো, এদিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটারও তুমি মান জানো, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম 50 ডিগ্রি। কেন 50 ডিগ্রি? θ1 আর θ2 কি সমান, θ1 আর θ2 সমান হলে 25 25 কি 50 ডিগ্রি হবে। তো এই ভেক্টর দুইটার মান কত? এই ভেক্টর দুইটার মানটা হইলো 210 স্কোয়ার আর 190 স্কোয়ার, 210 স্কোয়ার যোগ 190 স্কোয়ার, তার আবার কি স্কোয়ার রুট। আর θ2 এর মানটা হইল 210 স্কোয়ার আর 120 স্কোয়ার, আচ্ছা 260 আর 190, সরি 260 আর 190, 260 আর 190, 260 স্কোয়ার যোগ 190 স্কোয়ার, তার আবার কি স্কোয়ার রুট। আর দ্বিতীয় ভেক্টরটা কত? দ্বিতীয় ভেক্টরটা হইল 210 আর 120, 210 স্কোয়ার যোগ 120 স্কোয়ার, তার হইল স্কোয়ার রুট, ঠিক আছে? তো এই দুইটা ভেক্টর আছে এবং এই দুইটা ভেক্টরের আমাদের একটা জায়গা বরাবর কি লব্ধিটা কাজ করবে। তো ওই লব্ধির ভ্যালুটা হইল আমাদের সরি তো এই দুইটা ভেক্টরের ফলে তাদের লব্ধিটা হয়তো এরকমভাবে কাজ করছে। তো সেই লব্ধির ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এই লব্ধির ভ্যালুটা আমরা বের করব F = √
f1 স্কোয়ার যোগ f2 স্কোয়ার যোগ 2f1 f2 cos থিটা, এটা দিয়ে, ঠিক আছে। তো এইটা দিয়ে বের করলে আমরা বেসিক্যালি এফ এর একটা ভ্যালু পাবো, এবং এফ মানে আমরা কি জানি, এফ মানে আমরা জানি এম ইন্টু এ, এফ মানে আমরা জানি এম ইন্টু এ, ঠিক আছে। তাহলে এখন যেটা দেখো, আমাদের রাস্তাতে কি আছে, রাস্তাতে কিন্তু একটা ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে, এটা কি খেয়াল করছো? আমি কিন্তু প্রথম অঙ্কটা করার সময় মানে নিজে যখন করতেছিলাম তখন কিন্তু আমি ঘর্ষণ গুণাঙ্ক 0.7 এটা খেয়ালই করি না, মনে করি না। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তার ঘর্ষণ বলের মানটা তুমি বের করতে পারবে না। ঘর্ষণ বলের মানটা কত? এফ ফ্রিকশন, এফ ফ্রিকশন, এফ ফ্রিকশন মানে কত হইলো? এফ ফ্রিকশন হইলো মিউকে ইন্টু আর। তো যেহেতু এটা কোনো আনত তলটল নাই, তাহলে আর এর ভ্যালুটা হবে কি, সিম্পলি এমজি। তাহলে 0.7 এম এর মান 5 এবং জি এর মান 9.8। তাহলে এইখান থেকে কি তুমি এফ ফ্রিকশনটা পাই যাবা, আর এখানে এম এ লেখার দরকার নাই, তুমি এফ এর মানটাও জানো। তাহলে এফ এর মানটা জানো, এফ ফ্রিকশনের মানটা তুমি জানো, তাহলে তুমি দেখো এখান থেকে কি লিখবা, সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু কি এম এ, সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু কি এম এ। তাহলে সামেশন অফ এফ এর ভ্যালুটা কি, বড় হাতের এফ মাইনাস এফ ফ্রিকশন, বড় হাতের এফ মাইনাস এফ ফ্রিকশন ইজ ইকুয়ালস টু কি আসবে, এম ইন্টু এ। এম এর মান 5 আর এ এর মানটা তুমি ক্যালকুলেট করবা। এর মানটা যদি পেয়ে যাও তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা করে 10 সেকেন্ড সময় 5 কিলোমিটার যেতে পারবে কিনা, তাহলে তুমি কি করবা, সিম্পলি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মানটা তো 0, তাহলে এখানে থাকবে কি হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। টি এর মানটা কত, 10, আর এর মানটা কোথা থেকে পাবা, এইখান থেকে এর মানটা পাবা। এইটা বের করলে তুমি এস এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এইটারও আমার আর কি তাড়াহুড়ার মধ্যে অ্যান্সারটা করা হয়ে আসে নাই, তো এইটারও একটু অ্যান্সারটা তোমরা বের করে নিও যেটা আসে। আমি রাতের মধ্যে সলিউশনটা পোস্ট করে দেবো অনেক আমাদের পেজে বা গ্রুপে, সলিউশনগুলো একদম অ্যাকচুয়াল ভ্যালু সহ কত আসে সেটা আমি পোস্ট করে দেবো, বাট তোমরা আই গেস প্রসিডিউরটা জানছো। তো এই ম্যাথটা আসলে ভুল আছে, তো আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারবো, বোর্ডে এইগুলোতে যদি কোনো প্রশ্নের ভুল টুল থাকে ওগুলা নিয়ে কোনো ঝামেলা করে না, ওগুলো 3-এ 3, 4-এ 4 দিয়ে দেয়। এমনও মাঝে মধ্যে হয়েছে, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমার বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় একটা কোশ্চেন ঠিক ছিল, বাট ওইটা আমাদের বোর্ডের সবাই গণহারে একই রকম করে আসছে। কি জানি একটা, আমার যতটা মনে পড়ে যে একটা মানে প্রশ্নটা একটু ট্রিক করে ঘুরাই দিছিল, কিন্তু সবাই গতানুগতিক ম্যাটটা ধরে কইরা দিয়ে আসছে। তো তারপরও বোর্ডে দুইটা অ্যান্সারই কিন্তু কারেক্ট ধরছে। তো এইটা তো ডাইরেক্ট ভুলই আছে, এটা নিয়ে তোমরা এত করো না। বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বোর্ডের উপরে যে এই প্রশ্নগুলো যে স্যারে দিছে সেই স্যারে একবার তার মনে প্রশ্ন আসে না, ঠিক আছে এটা বইতে আছে, তারপরও কি স্যারের মাথা মানে নিজের ইসে আসে না যে এটা ভুল আছে বা ভাবেও নাই। তো যাই হোক, ক্লিয়ার করার আমাদের বাংলাদেশের সিস্টেম, এই বন্যার মধ্যে তোমাদের এক্সাম নিতে আসে, যেখানে রাস্তা দিয়ে ঢাকাতেই বের হওয়া যাচ্ছে না, চট্টগ্রামে তো অবস্থা কি আমি জানি, মানে বলে বুঝাইতে পারবো না। তো তার মধ্যে পরীক্ষা দিতে আসো, তাহলে কোশ্চেনও এরকম কিছু দিবে, এটা স্বাভাবিক, আমাদের এক্সপেকটেশন তো এটা হবে। তো আমাদের লাস্ট কোশ্চেন যেটা হলো যে 9 নম্বর চ্যাপ্টার থেকে আসছে। তো প্রশ্নটাতে কি বলছে একটু দেখো, যে আমাদের দুইটা শীর্ষলাকার y1 আর y2 দুইটা তরঙ্গ যে উৎপন্ন করছে শীর্ষলাকা, তাদের ইকুয়েশন দুইটা দেওয়া আছে। তো ইকুয়েশন দুইটা দেওয়া আছে, ভালো কথা। এরপরে আমাদের প্রশ্নটাতে একটু যাই। প্রথম শীর্ষলাকা হতে নিঃসৃত তরঙ্গ একটি একমুখ খোলা নলে প্রথম উপসুর সৃষ্টি করলে নলের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটু দেখো, আমাদের একমুখ খোলা যখন নল থাকবে, তাহলে একমুখ খোলা নলের মূল সুরের ইকুয়েশনটা কি, ভি এফ নট ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই 4L। মূল সুরের ইকুয়েশন এফ নট ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই 4L। ওকে, এখন এনতম উপসুরের ইকুয়েশন হইল টুয়াইজ এন প্লাস 1 এফ নট। এনতম উপসুরের ইকুয়েশন হলো টুয়াইজ এন প্লাস 1 এফ নট। আমি কিন্তু আমার ওই যে 9 অধ্যায় আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম, ওইখানে কিন্তু এগুলো সব সুন্দর মতো লেখা আছে, এন এর পরিচয়টা কিন্তু জেনারেলাইজ করে আমি তোমাকে দিছি। তাহলে এখন প্রশ্নটাতে একটু দেখো কি বলছে, প্রথম শীর্ষলাকতে নিশ্চিত তরঙ্গ একটি একমুখ খোলা নলে প্রথম উপসুর সৃষ্টি করলে, তাহলে এটা যদি প্রথম উপসুর সৃষ্টি করে তাহলে এন এর ভ্যালুটা কত হবে,
এন এর ভ্যালুটা হবে 1, এফ নটের ভ্যালুটা কি ভি ডিভাইডেড বাই 4L। আর ওই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে ওইখান থেকে কি আমরা এফটা পাবো না? তাহলে একটু আগে আমরা ওই কাজটা করে নিই, যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে এফটা বের করে নিই। তো আমাদের F1 এর ভ্যালুটা কিন্তু এটা দেওয়া আছে, তাহলে এইখান থেকে যদি আমি এফটাকে ক্যালকুলেট করতে চাই, ধরো এই জিনিসটাকে আমি ভিতরে গুণ করে দিছি, গুণ করে দিলে আমাদের যদি স্ট্যান্ডার্ড ওয়েভের ইকুয়েশনটা কি হয়, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। স্ট্যান্ডার্ড ওয়েভের ইকুয়েশনটা কি, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে আমি যদি এই পাই ডিভাইডেড বাই 25 এইটাকে যদি ভিতরে গুণ করে দিই, তাহলে আমাদের টি এর সাথে যে কোফিশিয়েন্ট সেইটাই হলো ওমেগার মান। তাহলে ওমেগার মানটা কি, ওমেগার মানটা হলো পাই ডিভাইডেড বাই 25 ইন্টু 100। ওকে, আবার ওমেগা মানে কি টোয়াইস পাই এফ, ওমেগা মানে কি টোয়াইস পাই এফ, ওমেগা মানে হলো টোয়াইস পাই এফ। তাহলে এইখান থেকে তুমি দেখো পাই পাই কাটাকাটি গেল, 25 দিয়ে 100 করলে কত 4, আর 2 যদি এই সাইডে এসে পড়ে তাহলে 2, তাহলে এফ এর মানটা হলো আমাদের কত 2 হার্টস, তাই না? এফ এর মানটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিছি, তো এফ এর মানটা আসছে আমাদের কত 2 হার্টস। তাহলে এফ এর মানটা যদি তুমি বের করে ফেলো, এখন কিন্তু আমাদের এই অঙ্কটা করা কোনো ব্যাপার না। এই অঙ্কটা আমাদের যেটা হবে, এফ এর মানটা তুমি জানো, কেন কি এই যে এফটা উৎপন্ন করছে সেইটা কি করছে, প্রথম উপসুর সৃষ্টি করছে। তার মানে এফ এর মানটা হলো আমাদের 2, এন এর মান প্রথম উপসুর সৃষ্টি করছে, এন এর মানটা আমাদের 1, এফ এর মান এফ নটের মানটা কত ভি ডিভাইডেড বাই 4L। তাহলে এই জায়গাটা থেকে আমরা কিন্তু এল এর মানটা বের করতে পারি। তো আমাদের ফাইনালি যেটা হবে, এফ এর মান 2, 2 ইন্টু 1 যোগ 3 মানে 2 ইন্টু 1 যোগ 1 মানে কি 3 আসবে। আর এফ নটের মানটা কত ভি ডিভাইডেড বাই 4L, ভি ডিভাইডেড বাই 4L। তাহলে ভি এর মানটা কত একটু দেখো, ভি এর মানটা হলো আমাদের এই কোশ্চেনে কিন্তু ডাইরেক্ট বের করা যায়, এটার কিন্তু আরেকটা রূপ আছে, এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস 6। তাহলে ভি এর মানটা কি আমাদের 100 বলা যায় না, এই ওই ফরম্যাটে আছে এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস 6। তো কি এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস 6, তাহলে এখান থেকে ভি কত 100, তাহলে এখান থেকে কিন্তু আমরা ভিও পেয়ে গেছি, ভি এর মানটা কত 100। তাহলে ওইখানে যদি আমি 100 বসাই 100, তাহলে এইখান থেকে ক্যালকুলেট করে তুমি এল বের করবা। তাহলে এল এর মান কত আসে আমি একটু যদি বের করে রাখি, এল এর মানটা আমার কাছে আসছে 37.5, এল এর মানটা আসে 37.5 মিটার। ওকে, এল এর মানটা আমার এটা আসছে, ঠিক আছে। ঘ নাম্বার প্রশ্নটা বলছে দ্বিতীয় শীর্ষলাকাটি যখন শীর্ষলাকাটি দুটিকে একত্রে, আচ্ছা এখানে মানে প্রশ্ন টাইপিং একটু ভুল হয়েছে, শীর্ষলাকা দুটিকে একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ করতে দ্বিতীয় শীর্ষলাকার কম্পাঙ্কের কি পরিবর্তন করতে হবে। শীর্ষলাকা দুটিকে একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ করতে দ্বিতীয় শীর্ষলাকার কম্পাঙ্কের কি পরিবর্তন করতে হবে। তাহলে আমরা অলরেডি প্রথম শীর্ষলাকার কম্পাঙ্কটা কত পাইছি 2 হার্টজ পাইছি না, তো আমরা এরকম যদি একটা ড্র করি, প্রথম শীর্ষলাকার কম্পাঙ্কটা আমরা অলরেডি 2 হার্টজ পাইছি, ঠিক আছে। এখন আমি ওইখানে যাই দ্বিতীয় শীর্ষলাকার কম্পাঙ্কটা একটু বের করি। দ্বিতীয় শীর্ষলাকার জন্য সেম কাজটা করব, পাইটাকে ভিতরে গুণ করে দাও, তাহলে গুণ করলে ওমেগা মানে কি টোয়াইস পাই এফ, ওমেগা মানে টোয়াইস পাই এফ, এইটার মানটা আসবে 14 পাই। 14 পাই যদি হয় তাহলে এফ এর ভ্যালুটা এখান থেকে কত আসবে, এই পাই কাটাকাটি গেছে, 2 যদি এখানে আসে তাহলে 7 হার্টজ। ওকে, তাহলে দ্বিতীয় শীর্ষলাকার কম্পাঙ্ক কত আসছে 7 হার্টজ। তাহলে আমি একটা কাজ যদি এখানে করি, সেটা হলো প্রথম শীর্ষলাকার কম্পাঙ্ক 2 হার্টজ নিচে রাখলাম, দ্বিতীয় শীর্ষলাকার কম্পাঙ্ক 7 হার্টজ উপরে রাখলাম। তাহলে দেখো তাদের মাঝে প্রত্যেক সেকেন্ডে বিটসের সংখ্যা কয়টা, 7 মাইনাস 2 কত 5, 5টা, প্রত্যেক সেকেন্ডে বিট সংখ্যা কত
5টা। এখন এই বিট সংখ্যাটারে কি করা লাগবে, যে বিট সংখ্যা দ্বিগুণ করা লাগবে। তার মানে এইটারে কত করা লাগবে, ডিফারেন্সটা বলো তো, 10 করা লাগবে। তাহলে 10 যদি করা লাগে তাহলে দুইটা কাজ করা যাইতে পারে। 10 করা লাগলে, আচ্ছা দুইটা না, একটাই করা যাবে, ফ্রিকোয়েন্সি তো নেগেটিভ হয় না। তাহলে 10 করা লাগলে আমাদের কি করা লাগবে, এই যে লেনটা, এই লেনটাকে আমাদের 2-এর সাথে যদি 10 যোগ করো, তার মানে কি 12 করা লাগবে। এখানে দ্বিতীয় সূর্যলাকাটার কম্পাঙ্ক 12 করা লাগবে। তাহলে দ্বিতীয় সূর্যলাকার কম্পাঙ্ক যদি তুমি 12 করো, তাহলে কত বাড়াইতে হবে, জাস্ট সিম্পলি 5 বাড়াইতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হলো 5 হার্টজ কি বিট সংখ্যা, তার ফ্রিকোয়েন্সিটাকে 5 বাড়াইতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সিটা 5 বাড়ানোর ওয়েটা কি, ফ্রিকোয়েন্সি 5 বাড়ানোর ওয়ে হলো তাকে আমরা যদি ঘষি, দ্বিতীয় সূর্যলাকাটাকে যদি আমরা ঘষলে কি তার ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেড়ে যায়। তো দ্বিতীয় সূর্যলাকাটাকে যদি আমরা ঘষি, তাহলে ঘষলে তার ফ্রিকোয়েন্সি বেড়ে 12 যখন হবে, তখন তাদের মাঝে বিট সংখ্যা 10টা হবে। তাহলে অ্যান্সারটা হইল দ্বিতীয় সূর্যলাকে ঘষে, দ্বিতীয় সূর্যলাকে ঘষে 7 হার্টজ হতে 12 হার্টজে নিয়ে গেলে বিট 2x হবে। মানে 2x মানে তো বুঝছো, দুইগুণ হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ আওয়ার লেকচার। আমি সবগুলো জিনিস আসলে এখানে তোমাদের করানো হয়ে গেছে। তো যে জিনিসটা সেটা হলো লাস্টে যেটা বলতে চাই, সেটা হলো তোমাদের জন্য আসলে খুবই হ্যাসেলপূর্ণই গেছে। আসলে কিছু মানুষ আছে, কিছু স্টুডেন্ট হয়তো তেমন একটা ঝামেলা পড়ে না, যাদের নিজস্ব গাড়ি আছে তারা হয়তো সকালবেলা গাড়িতে চলে গেছে, বা গাড়ি যদি থাকেও তাও পানিতে আসলে খুবই ঝামেলা হয়েছে, তাদেরও হয়েছে। এবং যাদের এই ফ্যাসিলিটিগুলো নাই তাদের জন্য আসলে কি বলবো আমি, ভাষা নাই। তো চট্টগ্রামের মানুষগুলো তো ওরা তো একটা ঝামেলাতে আছে, ঠিক আছে, কিন্তু ঢাকারও স্টুডেন্টদের আমার কাছে মনে হয় না যে আজকে ওয়েদারটা যেরকম, একটা পরীক্ষা একটু পোস্টপন করে লাস্টে যদি নিত, তাইলে আমার মনে হয় না যে খুব বেশি তাদের আসলে লস হয়ে যেত। তো তোমাদের জন্য আসলে স্যাড লাগতেছে। আবার প্রশ্ন যেটা আসছে, তোমরা যদি একটু চালাকি করে যে 2টা কোশ্চেন আসলে ঝামেলা করছে, ওই 2টা কোশ্চেন যদি না করো তাহলে ভালো হইতো। আর করলেও আইগে সমস্যা হবে না। এবং খুবই ধিক্কার লাগে যে বোর্ডের কোশ্চেনগুলোতে এরকম টাইপের ভুল বা এরকম টাইপের করতেছে। বা একটা কোশ্চেন যেটা দিছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আমি এটা শিওর যে অনেক টিচারের মাথায় এই সলিউশনটা আসার কথা না। ঠিক আছে, এটা অনেক টিচারের মাথায় এই সলিউশন আসার কথা না, যদি না খুব এইভাবে কেউ যদি করে। তো 2টা কোশ্চেন একটু ঝামেলা ছিল। একটা কোশ্চেন আসলে যেটা তোমরা বেশি করতেছো যে গড়মুক্ত পথের, ওই কোশ্চেনটা আসলে ঠিক আছে, ওই কোশ্চেনটা তেমন ভুল নাই। কিন্তু যে কোশ্চেনটা ভেক্টর, ওই কোশ্চেনটা তো 100% ভুল আছে। তো ভুল থাকলে এটার 2টাই দায়ভার আসলে আমাদের টিচার, মানে যে প্রশ্নটা করছে সেও একটা দায়ভার, এবং যে বই থেকে কোশ্চেনটা করছে, এটা কিন্তু বইয়ের কোশ্চেন, আমি ক্লাসে হয়তো বলছি এটা কিন্তু বইয়ের কোশ্চেন, সেই কোশ্চেনেও তারও কিন্তু দায়ভার। তো আশা করা যায় যে এই কোশ্চেনগুলো যেগুলো আর কি ট্রিকি হয়েছে, ওগুলোতে তোমাদের অ্যান্সার করে থাকলে তেমন একটা ঝামেলা হবে না। তো আজকের পরীক্ষায় সবাই কেমন হয়েছে জানাও। এবং আমার সাজেশন আমি তোমাকে যেটা আমি বাসায় বসে একটা ছোট রেকর্ড করে দিছিলাম, ওই সাজেশন থেকে তোমরা নিজেরাই কমেন্ট করে জানাতে পারো কমন পড়ছে কি পড়ে না, বা আমি যেভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে বলছিলাম এক রাতের মধ্যে, সেইটা কি আসলে হয়েছে কি হয় না, তো একটু জানাও। এবং তোমাদের সাথে আমি সেকেন্ড পেপারের ওয়ান শট ক্লাসগুলো আপলোড করছি। সেকেন্ড পেপারের আমরা 2টা চ্যাপ্টারের মতো আমি আর কি বোর্ডে নিতে পারছি। এবার আমার একটু খুব আর্জেন্ট কাজে বাইরে যাওয়া লাগছিল, তো ওইটা আমি আইপ্যাডে নিয়ে তোমাদের আর কি অলরেডি আপলোড করে দিচ্ছি। এবং পরবর্তীতে আজকে আমরা হলো যে একটা ফার্স্ট পেপারের মতো সাজেশন দিয়ে দেবো বনে। তো তোমরা আমাদের সাথে গ্রুপটাতে থাইকো, চ্যানেলটাতে থাইকো, এবং তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে না, এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি।